My dear students, hope you are all doing well. So after 2 or 3 weeks later, we are conducting our next class, and we are busy with our midterm assignments, Viva, and some other sorts of activities. So তোমরা জানো যে আমাদের চ্যাপ্টার 4 আমরা অলরেডি কমপ্লিট করছি, ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশন। সো আমাদের আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইনস্ট্রাকশনস, অর্থাৎ ALU, অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটের যে কাজটা, অ্যারিথমেটিক এবং লজিক ইনস্ট্রাকশন, সেই কাজটা আমরা সেইটা দেখব। এবং সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার 5-এ ওই জিনিসটা আমরা দেখব। সো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমার স্ক্রিনটা কি শো করছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমাদের প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারে আসলে আমাদের এই চ্যাপ্টারের সম্বন্ধে আমাদের একটু বেসিক ধারণা আমরা নিব, এবং এই চ্যাপ্টার শেষ করার পরে গিয়ে আসলে আলটিমেটলি আমরা কি কি শিখতে পারবো সেটা দেখবো, যেটা ইউজুয়ালি প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখি, যেটা তোমরা জানো। বলা হচ্ছে দেখো, in this chapter we examine the arithmetic and logic instructions. The arithmetic instructions include addition. স্যার আপনার কথা না খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। ওকে, আমি তাহলে ঠিক করি আবার। ওকে, এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? এখন কি শোনা যাচ্ছে আগের চেয়ে জোরে? জি স্যার। ওকে। তো বলা হচ্ছে মানে এই চ্যাপ্টারে মেইনলি আমরা অ্যারিথমেটিক লজিক ইনস্ট্রাকশন গুলো দেখবো। আমাদের এর আগে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেখে আসছি। তো প্রথমত আমরা এখন যে জিনিসটা আমরা দেখবো একটা পর একটা। The arithmetic instructions include addition, subtraction, multiplication, division, comparison, negation, increment, decrement. এগুলো সবগুলো হচ্ছে arithmetic instruction। আর লজিক ইনস্ট্রাকশন কোনগুলো? লজিক ইনস্ট্রাকশন হচ্ছে and, or, exclusive or, not, shifts, rotates, and the logical compare, that is test. This chapter also presents the 8038642 instructions like XADD, SHRD, SHLD, bit-test, and bit-scans. The chapter concludes with a discussion of string comparison instructions, which are used for scanning tabular data and for comparing sections of memory data. অর্থাৎ এই চ্যাপ্টারটার লাস্টে গিয়ে শেষ হবে হচ্ছে কিছু স্ট্রিং কম্পারিজন ইনস্ট্রাকশনের মাধ্যমে, যেগুলা ইউজ করা হবে টেবুলার ডাটা অথবা মেমোরি ডাটার সাথে মেমোরি ডাটা কম্পেয়ার করার জন্য বা টেবুলার ডাটা স্ক্যান করার জন্য লাগবে বা ইউজ হবে। Both comparison tasks are performed efficiently with the string scan, that is SCAS, মানে এটা হচ্ছে string scan, string compare instruction, string compare এই যে CMP মানে compare, আর S মানে string, CMPS মানে string compare, আর SCA মানে scan, S মানে string, আর SCAS মানে string scan instructions, ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে জানবো। আমরা মেইনলি 80286 থেকে, মানে আমরা তো 8 বিট মাইক্রোপ্রসেসর সম্বন্ধে জানি, এবং আমরা 80286 থেকে 4 টু ইনস্ট্রাকশন সেট, আমরা এখানে এটা সম্বন্ধে আমরা আরো মানে এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা থাকবে। বলা হচ্ছে, ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ অ্যান 8 বিট মাইক্রোপ্রসেসর, ইউ উইল রিকগনাইজ দ্যাট the 8086 through the core 2 instruction set is superior to most 8-bit microprocessors because most of the instructions have 2 operands instead of 1. অর্থাৎ স্বাভাবিকভাবে বেশিরভাগ মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বা বেশিরভাগ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে 2টা অপারেন্ড থাকে, মানে 2টা অপারেন্ডের মধ্যে আমাদের মেইনলি কাজটা ইনস্ট্রাকশনটা কাজ করে। সো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে 80286 থেকে কোর টু ইনস্ট্রাকশন সেট হচ্ছে সুপেরিয়র টু মোস্ট 8-বিট মাইক্রোপ্রসেসর, মানে 8-বিট মাইক্রোপ্রসেসর থেকে এগুলো 8086 থেকে কোর টু ইনস্ট্রাকশন সেটগুলো অনেক বেশি সুপেরিয়র, কারণ এরা
একটা অপারেন্ডের তুলনায় দুইটা অপারেন্ড ইউজ করে। ইভেন ইফ দিস ইজ ইওর ফার্স্ট মাইক্রোপ্রসেসর, you will quickly learn that the microprocessor possesses a powerful and মানে শক্তিশালী and easy to use মানে যেটা ইজিলি ইউজ করা যায় set of arithmetic and logic instructions। সোজা কথা arithmetic logic instruction নিয়ে বেসিক নলেজ আমরা এখান থেকে গ্যাদার করব, এবং এরপরে আমরা এই চ্যাপ্টার শেষ করার পর যে জিনিসটা জানবো, ইউজ arithmetic logic instructions to accomplish simply binary BCD and ST arithmetic। অর্থাৎ আমরা এই জিনিসগুলো জানবো, ইউজ and or an exclusive or to accomplish binary bit manipulation। এটা আরেকটা মানে এটা এই লজিক ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে বাইনারি বিট ম্যানিপুলেট কিভাবে করতে সেটা জানবো। শিফট এবং রোটেট ইনস্ট্রাকশন সম্বন্ধে জানবো। এক্সপ্লেইন দ্য অপারেশন অফ 80386 থ্রো দ্য কোড টু এক্সচেঞ্জ and add, compare, exchange, double precision shift, bit test, bit scan মানে এই ধরনের স্ক্যানগুলো সম্বন্ধে জানবো। চেক দ্য কন্টেন্টস অফ এ টেবল ফর এ ম্যাচ উইথ দ্য স্ট্রিং ইনস্ট্রাকশন। অর্থাৎ আমরা টেবলের সাথে এই স্ট্রিং ইনস্ট্রাকশন গুলো পরবর্তীতে ম্যাচ করা হবে। সো মেইনলি আমাদের ইনস্ট্রাকশন গুলো নিয়ে কাজ, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন যেগুলো আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন অর্থাৎ এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মেইনলি আমাদের এখানে এই চ্যাপ্টারের মূল কাজ হবে এই অংশগুলো। অর্থাৎ এই চ্যাপ্টারের মূল কাজ হবে এখান থেকে এগুলো আমাদের এখান থেকে এই 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 ইনস্ট্রাকশন গুলো ভালো করে এখান থেকে শিখে নেয়, মেইনলি এতটুকু। অর্থাৎ এডিশন, সাবট্রাকশন নিজে থাকবে, আর এন্ড অর এক্সক্লুসিভ অর এগুলো অবশ্যই থাকবে। সো ইন দ্যাট সেন্স এখান থেকে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের জানো যে ইউজুয়ালি এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো তো আসবেই। তো প্রথমে যেটা বলা হচ্ছে এডিশন, সাবট্রাকশন এন্ড কম্পারিজন। The bulk of arithmetic instructions found in any microprocessor include addition, subtraction and comparison। অর্থাৎ বেশিরভাগ মাইক্রোপ্রসেসর যেটা আমরা দেখতে পাই, মানে arithmetic instruction বললেই, মাইক্রোপ্রসেসর arithmetic instruction বললেই বোঝায় addition, subtraction, comparison। In this section, এই সেকশনে যেটা বলা হবে, addition, subtraction, comparison instructions are illustrated, মানে এইগুলো নিয়ে আলোচনা করা হবে। Also shown are their uses in manipulating register and memory data, এবং আরো কিছু জিনিস দেখানো হয়েছে কিভাবে রেজিস্টার এবং মেমোরি ডাটাকে ম্যানিপুলেট করা হয় সেটাও এখানে দেখানো হবে বা শো করা থাকবে। এডিশন, সো এডিশনের যে জিনিসটা তোমরা জানো ইউজুয়ালি, আমাদের অবশ্যই এই আমাদের প্রত্যেকটাতেই কিছু না কিছু, আমরা যখনই কোনো ইনস্ট্রাকশন দেখি সেই ইনস্ট্রাকশনের কিছু এক্সাম্পলস থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এডিশন ইনস্ট্রাকশনের এক্সাম্পল কি হবে। যেমন বলা হচ্ছে অ্যাড এএল বিএল, অর্থাৎ এএল এবং বিএল কে যোগ করে আবার এএল এ সেভ করবে। অ্যাড সিএক্স ডিআই, সিএক্স আর ডিআই কে যোগ করে আবার সিএক্স এ সেভ করবে। অ্যাড ইবিপি ইএক্স, ইবিপি আর ইএক্স এ যোগ করে সেটা আবার ইবিপি তে সেভ করবে। না, ইবিপি হচ্ছে ডেস্টিনেশন, যেটা তোমরা জানো। অর্থাৎ লাস্টে যেটা থাকে সেটার নাম হচ্ছে সোর্স, প্রথম দিকে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডেস্টিনেশন। একইভাবে এগুলো সবগুলো এভাবে চলবে যতক্ষণ পর্যন্ত কোনো থার্ড ব্র্যাকেট না আসবে। যখনই থার্ড ব্র্যাকেট আসবে তখন এই অপারেশনের যেভাবে তুমি এখানে সোজাসুজি একটা একটা যোগ করে করে অপারেশন লিখে ফেলছো, যখন একটা থার্ড ব্র্যাকেট আসলো তখন অপারেশনটা আমাদেরকে একটু এক্সপ্লেইন করতে হবে। কিভাবে এক্সপ্লেইন করতে হবে? বলা হচ্ছে AL adds to the byte contents of the data segment memory location addressed by BX। যেহেতু এটা BX টা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, যেটা তোমরা জানো যে থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, সেটা হচ্ছে মেমরি সেগমেন্ট লোকেশন, মেমরি সেগমেন্ট বা মেমরি লোকেশন বা মেমরি অ্যাড্রেসিং। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে মেমরি লোকেশন অথবা মেমরি অ্যাড্রেসিং, এবং এটাকে বলা হচ্ছে ডাটা সেগমেন্ট মেমরি লোকেশন অ্যাড্রেস বাই BX with the sum stored in the same memory location। অর্থাৎ BX এর সাথে AL যোগ হয়ে আবার সেটা BX এ গিয়ে সেভ হবে। আবার একইভাবে এখানে কি বলছে, এখানে যেটা হবে বিপি হচ্ছে, এখানে বিপি এর মেমরি সেগমেন্ট, বিপি হচ্ছে সোর্স, সিএল হচ্ছে ডেস্টিনেশন, সিএল এ গিয়ে সেভ হবে। কি হবে তাহলে? দ্য বাইট কন্টেন্টস অফ দ্য স্ট্যাক segment memory location addressed by BP add to CL with the sum stored in CL। আর এখানে কি ছিল? with the sum stored in the same memory location, মানে BX। যেহেতু BX টা প্রথমে আছে, BX টা তাহলে ডেস্টিনেশন, তাহলে BX এর সাথে AL যোগ হয়ে ভ্যালুটা আবার কোথায় রাখবে? BX এ রাখবে। CL এর সাথে BP যোগ হয়ে ভ্যালুটা কোথায় রাখবে? CL এ রাখবে। আর এটা যেহেতু X মানে BX বলা আছে, তাহলে ডাটা সেগমেন্ট, এটা BP, তাহলে এটা এখানে আমরা এখানে বলবো এটাকে স্ট্যাক সেগমেন্ট মেমরি লোকেশন। আর এরপরে এখানে যেটা আসছে সেটা হচ্ছে add AL EBX, আর এটাও একইভাবে, যেহেতু এটাও X আছে, the byte count of the data segment memory location addressed by EBX add to AL with the sum stored in CL। যেমন দেখো এই কথাগুলো, এই যে এখানে যে কথাগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে যে কথাগুলো দেখতে পাচ্ছ, দেখো কথাগুলোর ভাষাগুলো অলমোস্ট সেম, সবগুলো কথাগুলোর ভাষা অলমোস্ট সেম। যেমন দেখো যে তুমি একটা যোগ করছো, যোগ করার পরে এটার সাথে এটা যোগ করার পরে সেটাকে বলা হচ্ছে সাম
স্টোরড ইন ইত্যাদি, মানে একটা নির্দিষ্ট অংশ বাই একটা অপারেন্ড উইথ দ্য সাম স্টোরড ইন অ্যানাদার অপারেন্ড। কথাটা খেয়াল করো, মানে সূত্রটা ধরার চেষ্টা করো। কোনো একটা অপারেন্ট, প্রথম একটা অপারেন্ট বলবো, সে অপারেন্টটা কি হবে, এভাবে বাই ডেটা সেগমেন্ট মেমোরি লোকেশন অ্যাড্রেসড বাই বিএক্স অ্যাড এএল, মানে এএল কে সে অ্যাড করবে, মানে এএল অ্যাডস বাইট সেগমেন্ট ডেটা সেগমেন্ট মেমোরি লোকেশন অ্যাড্রেস বাই বিএক্স উইথ দ্য সাম স্টোরড ইন ডেস্টিনেশন, মানে সেম মেমোরি সেগমেন্ট মানে বিএক্স সেম মেমোরি সেগমেন্ট লোকেশন। একইভাবে দেখো এখানে বলা হচ্ছে যে আমাদের প্রথম একটা অপারেন্ট কি, প্রথম অপারেন্ট হচ্ছে বিপি অ্যাড টু সিএল উইথ দ্য সাম স্টোরড ইন সিএল। আবার আরেকটা অপারেন্ট কি ইবিএক্স অ্যাড টু এএল উইথ দ্য সাম স্টোরড ইন এএল। আরেকটা অপারেন্ট কি এসআই প্লাস 2 অ্যাড টু বিএক্স উইথ দ্য সাম স্টোরড ইন বিএক্স। আরেকটা অপারেন্ট কি সিএল উইথ দ্য সাম স্টোরড ইন temp add to CL with the sum stored in CL। অর্থাৎ দেখো কথাগুলো সেম, অর্থাৎ সূত্রটা এরকম যে প্রথমে একটা অপারেন্ট থাকবে, এই যে প্রথমে একটা অপারেন্ট থাকবে বাই দিয়ে, বাই এত অ্যাড টু, এই কথাটা থাকবে অ্যাড টু আরেকটা অপারেন্ট। কথাটা খেয়াল করো, প্রথমে একটা অপারেন্ট থাকবে কিভাবে, বাই দিয়ে একটা অপারেন্ট অ্যাড টু আর নেক্সট অপারেন্ট উইথ দ্য সাম স্টোরড ইন ডেস্টিনেশন। এখানে ডেস্টিনেশন কি সিএল। আগেভাবে দেখো এখানেও সেম, একটা অপারেন্ট বাই দিয়ে একটা অপারেন্ট অ্যাড টু আরেকটা অপারেন্ট উইথ দ্য সাম স্টোরড ইন ডেস্টিনেশন, ডেস্টিনেশন কি এএল। একইভাবে দেখো এখানে সেম, বাই একটা অপারেন্ট এসআই প্লাস 2 অ্যাড টু বিএক্স উইথ দ্য সাম স্টোরড ইন ডেস্টিনেশন, ডেস্টিনেশন কি বিএক্স। একইভাবে এখানেও সেম, temp add to CL with the sum stored in CL, destination কি CL। this is something like that। তো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা নিচের গুলো ইজিলি করতে পারবা, বুঝতে পারবা, এবং এখান থেকে আমরা ধরতে পারবো যে এবং এখান থেকে আমাদের বুঝে যেতে হবে কোনটা আমি ওয়ার্ড কন্টেন্টে, যে কোনটাতে আমি বাইট কন্টেন্ট কথাটা বলবো, কোনটাতে ওয়ার্ড কন্টেন্ট কথাটা বলবো, কোনটাতে ডাবল ওয়ার্ড কন্টেন্ট কথাটা বলবো। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এগুলো এভাবে থেকে আমাদেরকে করতে হবে। যেমন এই যে এখানে যখন আমি আর দেখছি, আর দেখার সাথে আমাকে বুঝে যেতে হবে এটা হচ্ছে ডাবল ওয়ার্ড কন্টেন্ট। আর ই থাকা মানে যেখানে যেখানে আমি একটা ই পাচ্ছি, বা যেখানে আমাদের এই কি বলা যায়, যখন এরকম তোমার ট্যাম্প ডিআই এই টাইপের থাকতেছে, এসআই প্লাস 2 এই টাইপের থাকতেছে, যেমন শুধু ট্যাম্প আছে তাহলে সেটা বাইট কন্টেন্ট, কিন্তু ট্যাম্প ডিআই থাকলে মানে সেটা হচ্ছে ওয়ার্ড কন্টেন্ট, এসআই প্লাস 2 সেটা ওয়ার্ড কন্টেন্ট, ঠিক আছে। আবার ই থাকলে তো অবশ্যই এটা ওয়ার্ড কন্টেন্ট, আর আর থাকলে সেটা হচ্ছে এই যেখানে আর আছে, আর থাকবে ডাবল ওয়ার্ড কন্টেন্ট। সো আই থিঙ্ক তোমরা এই ইনস্ট্রাকশন গুলো ইজিলি পড়তে পারবে, বুঝতে পারবে। আমরা এখন সরাসরি আমাদের এই চ্যাপ্টার 5 এর ইজিলি বোঝার জন্য আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে আসছি। পাওয়ার পয়েন্ট স্লাইডটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছো? পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখতে পাচ্ছো স্টুডেন্টস? জি স্যার। দেখো এখানে যেই কথাগুলো এখানে বলা ছিল, মেইনলি এখানে এডিশনের যে প্রিলিমিনারি কথাগুলো, সেই কথাগুলো মেইনলি এখানে এই কথাগুলো এখানে শুরু করছে। তার প্রথমে দেখো আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করি, এটা আমাদের চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন উই এক্সামিন ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো অলরেডি বলে ফেলছি। এবার আসে চ্যাপ্টার অবজেক্টিভ দেখে ফেলছি। এবার আসে এডিশনের এই কথাগুলো পড়ে ফেলছি। এবার এডিশন জাস্ট এক্সক্লুসিভ এডিশন থেকে আমরা আসি। এডিশনের ইনস্ট্রাকশনের নামটা, যে ইনস্ট্রাকশন নেমটা হচ্ছে অ্যাড, ADD। এডিশন অ্যাপিয়ার্স ইন মেনি ফর্মস ইন দ্য মাইক্রোপ্রসেসর, অনেকগুলো ফর্মে থাকতে পারে। আর সেকেন্ড ফর্ম অফ এডিশন কল্ড অ্যাড উইথ ক্যারি, মানে এডিশন একটা সেকেন্ড ফর্ম হতে পারে অ্যাড উইথ ক্যারি, ইজ ইন্ট্রোডিউসড উইথ দ্য এডিসি ইনস্ট্রাকশন। এডিশন ইনস্ট্রাকশনটা হচ্ছে ADD, আর অ্যাড উইথ ক্যারি ইনস্ট্রাকশন হচ্ছে ADC। মানে এডিশনের জন্য AD, সি হচ্ছে ক্যারি থেকে আসে, ADC হচ্ছে অ্যাড উইথ ক্যারি ইনস্ট্রাকশন। The only type of addition not allowed are memory to memory and segment register। অর্থাৎ only type of addition not allowed for memory to memory and segment register। Segment register can only be moved, pushed and pop। segment registerটা কি করতে যেতে পারে, মুভ করা যেতে পারে, পুশ করা যেতে পারে এবং পপ করা যেতে পারে। ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনস, যেমন সেটাকে বলা হচ্ছে আইএনসি। এগুলো নামগুলো এবং এই যে টার্মগুলো আইএনসি দিয়ে কি, এটা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে অবশ্যই। আইএনসি ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন, অ্যাড এডিশন ইনস্ট্রাকশন, অ্যাড উইথ ক্যারি ইনস্ট্রাকশন, এগুলো এই নামগুলো আমাদের জানতে হবে। যেমন সবসময় তুমি হয়তো ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন এই কথাটা নাও দেখতে পারো, তুমি দেখতে পারো আইএনসি, তুমি আইএনসি দেখার সাথে বুঝে যেতে হবে এটা হচ্ছে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন।
ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন ইজ এ স্পেশাল টাইপ অফ এডিশন দ্যাট অ্যাডস 1 টু এ নাম্বার। মানে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা কি, ইনক্রিমেন্ট মানে কি বাড়া, ইনক্রিমেন্ট মানে কি বেড়ে যাওয়া, ডিক্রিমেন্ট মানে কি কমে যাওয়া। তো ইনক্রিমেন্ট বেড়ে যাওয়া মানে কি, বেড়ে যাওয়া মানে যোগ হচ্ছে, ঠিক না? বেড়ে যাওয়া মানে কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনও একটা স্পেশাল টাইপ অফ এডিশন, স্পেশাল একটা এডিশনের একটা স্পেশাল টাইপ। আচ্ছা এখানে একটা ওকে, হ্যাঁ এটা ঠিক আছে কথাটা, যদি কথাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে দ্য অনলি টাইপ অফ এডিশন, দ্য অনলি টাইপস অফ এডিশন মানে এডিশনের একটা টাইপ নট অ্যালাউড আর, নট অ্যালাউড আর মেমোরি টু মেমোরি অ্যান্ড সেগমেন্ট রেজিস্টার। মানে এখানে এই জিনিসগুলো অনলি টাইপ, একটা এডিশনের একটা অনলি টাইপ যেটা নট অ্যালাউড, এগুলো হচ্ছে মেমোরি টু মেমোরি সেগমেন্ট রেজিস্টার। আর সেগমেন্ট রেজিস্টার যে কাজটা করতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র সে মুভ করতে পারে, পুশ করতে পারে এবং পপ করতে পারে। জাস্ট এই কথার মধ্যে হয়তো একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে, সো দ্যাটস হোয়াই এটা একটু বললাম। এরপর হচ্ছে রেজিস্টার এডিশন, when arithmetic and logic instruction execute, contents of the flag register change. That means interrupt, trap and other flags do not change. Flag register, content of the flag register change হচ্ছে, কিন্তু interrupt, trap এবং other flag register change হচ্ছে না। Any add instruction modifies the contents of the sign, zero, carry, auxiliary carry, parity and overflow flags. অর্থাৎ অ্যাড ইনস্ট্রাকশনের মাধ্যমে কি হতে পারে, এই এই যে 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 এগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইন, জিরো ইত্যাদি, এইগুলা কন্টেন্টস গুলোকে সে মডিফাই করতে পারে। এরপর হচ্ছে ইমিডিয়েট এডিশন, ইমিডিয়েট এডিশন ইজ এমপ্লয়েড হোয়েন এভার কনস্ট্যান্ট অর নোন ডাটা আর অ্যাডেড। যখন কোনো কনস্ট্যান্ট অথবা নোন ডাটা অ্যাড করবে তখন ইমিডিয়েট এডিশনটা কাজ করবে। এরপর হচ্ছে মেমোরি টু মেমোরি এডিশন, মোস্ট মেমোরি ডাটা টু বি অ্যাডেড টু দ্য এএল রেজিস্টার। যেটা তোমরা জানো মেমোরি ডাটা থেকে এএল রেজিস্টারে ডাটা সেভ করার জন্য মুভ মেমোরি টু মেমোরি রেজিস্টার এডিশনটা ইউজ করে। আর অ্যারে এডিশন হচ্ছে মেমোরি অ্যারেস আর সিকোয়েন্সিয়াল লিস্ট অফ ডাটা। মেমোরি অ্যারে গুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল লিস্ট অফ ডাটা। তারপরে বলা হচ্ছে এটা তো গেল। তারপরে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস রিটেন 80386 shows scale index form addressing to add elements 3, 5 and 7 of an area of memory called অ্যারে। অর্থাৎ এখানে 80386 এ যে যখনই কোনো সিকোয়েন্স ইনস্ট্রাকশন লেখা হয় সেটা কি করে, স্কেল ইন্ডেক্সটা শো করে, স্কেল ইন্ডেক্স ফর্ম অ্যাড্রেসিংটা শো করে টু অ্যাড এলিমেন্টস 3, 5, 7 অফ অ্যান এরিয়া অফ মেমোরি কল্ড অ্যারে। মানে এই এই একটা একটা নির্দিষ্ট এরিয়া অফ মেমোরিতে সেগুলো এগুলো অ্যাড করে, যাকে বলা হয় অ্যারে। EBX is loaded with the address array and ECX holds the array element number. EBX কি করে, EBX টাকে লোড করা হয় with the address array and ECX holds the array element number. array যে উপাদান সংখ্যা বা এলিমেন্ট নাম্বার কত সেটা হচ্ছে ECX এ সেটা বলা থাকে। The scaling factor is used to multiply the contents of the ECX register by 2 to address words of data. The scaling factor is used to multiply the contents of the ECX register by 2. অর্থাৎ ECX রেজিস্টারকে 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয় টু অ্যাড্রেস ওয়ার্ডস অফ ডাটা। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট এডিশন। ইনক্রিমেন্ট এডিশনে যেটা বলা হচ্ছে, যেটা তোমাদের একটু আগে বললাম, ইনক্রিমেন্ট এডিশনের ইনস্ট্রাকশনের যে টার্মটা সেটা হচ্ছে INC, ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন। ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন অ্যাডস 1 টু এনি রেজিস্টার অর মেমরি লোকেশন এক্সেপ্ট এ সেগমেন্ট রেজিস্টার। অর্থাৎ ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন কি করতে পারে, 1 অ্যাড করে টু এনি রেজিস্টার অর মেমরি লোকেশন এক্সেপ্ট এ সেগমেন্ট রেজিস্টার। কোনো একটা সেগমেন্ট রেজিস্টার ছাড়া সে চাইলেও মানে সেগমেন্ট রেজিস্টার ছাড়া অন্যগুলোতে সে 1 অ্যাড করতে পারে কোনো রেজিস্টার অথবা মেমরি লোকেশনে। The size of the data must be described by using the byte pointer, word pointer, the double word pointer, quad word pointer directives. মানে এগুলো বাইট, এটা হচ্ছে পয়েন্টার, PTR মানে পয়েন্টার। The size of the data এভাবে ডেসক্রাইব করা যায়। The assembler program cannot determine if the increment instruction, that is DI, increment instruction DI is a byte, word or double word size increment. মানে একটা assembler program কখনো ডিটারমাইন করতে পারে না যে একটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন যদি এরকম একটা ইনক্রিমেন্ট DI ইনস্ট্রাকশন এরকম যদি থাকে, ডিটারমাইন ইফ দ্য ইনক্রিমেন্ট DI ইনস্ট্রাকশন ইজ এ বাইট, ওয়ার্ড অর ডাবল ওয়ার্ড সাইজ কন্টেন্ট। এটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন, এই ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন অ্যাসেম্বলার প্রোগ্রাম আইডেন্টিফাই করতে বা ডিটারমাইন করতে পারে না। যেটা আমরা দেখবো আমাদের যে প্রোগ্রামিং এর কাজগুলো সেগুলো আমরা অ্যাসেম্বলার প্রোগ্রামে আমাদের এই কাজগুলো করব। এরপরে দেখো এডিশন উইথ ক্যারি, যেটা কথাটা বলছিল একটু আগে, এডিশন উইথ ক্যারি, এবং এই ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে ADC. Addition with carry adds the bit in the carry flag to the
অপারেন্ট ডেটা, অর্থাৎ একটা ক্যারি ফ্ল্যাগ সে অ্যাড করে, যেহেতু উইথ ক্যারি আছে, এডিশন উইথ ক্যারি, যদি কোনো ক্যারি থাকে একটা ক্যারি ফ্ল্যাগ সে অ্যাড করে। mainly appears in software that adds numbers wider than 16 or 32 bits in the 80386 থেকে 42 পর্যন্ত, অর্থাৎ যেসব নাম্বার 16 থেকে 32 বিটের থেকে ওয়াইডার, মানে আরো বড়, 16 থেকে 32 বিট থেকে বেশি, সেগুলোকে সে অ্যাড করে। আর লাইক এডিসি affects the flag after the addition, মানে add ইনস্ট্রাকশন, এডিসি ইনস্ট্রাকশন, এগুলো কি করে, ফ্ল্যাগ রেজিস্টারকে এফেক্ট করে আফটার দ্য এডিশন। ফিগার 5.1 যেটা একটু পর আমরা দেখব, illustrates this, so placement and function of the carry flag can be understood. So এখানে একটা কমা দিই, ফিগার 5.1 illustrates this, so placement and function of the carry flag can be understood. আর এরপরে আর এডিশন উইথ ক্যারিটা ইজিলি পারফর্ম করা যায় না উইদাউট এডিং এ ক্যারি ফ্ল্যাগ বিট। এই যেখানে একটা ক্যারি ফ্ল্যাগ সে অ্যাড করে না, কোনো ক্যারি ফ্ল্যাগ অ্যাড করা ছাড়া এই এডিশন ইনস্ট্রাকশনটা পারফর্ম করা যায় না, বিকজ দ্য 8086 থেকে 80286 only adds 8 or 16 বিট নাম্বারস। কারণ 8086 মাইক্রোপ্রসেসর শুধুমাত্র 8 অথবা 16 বিট নাম্বারকে অ্যাড করতে পারে। তো এখানে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, যেটাতে আমরা এডিসি ইনস্ট্রাকশন এবং অ্যাড ইনস্ট্রাকশন আমরা দেখবো। বাম পাশে এডিসি ইনস্ট্রাকশন, ডান পাশে অ্যাড ইনস্ট্রাকশন। এডিশন উইথ ক্যারি, showing how the carry flag links the two 16-bit additions into one 32-bit addition. তাহলে প্রথমে দেখো এখানে যে কাজটা এখানে করা হচ্ছে, প্রথমে দেখো bx এবং ax, এখানে একটা ax এর সাথে ax এর যে কাজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ax এর যে কাজটা দেখতে পাচ্ছি, সো এখানে আমাদের এখানে একটা ক্যারি ফ্ল্যাগ থাকবে, এখানে একটা ক্যারি ফ্ল্যাগ থাকবে, সেই ক্যারি ফ্ল্যাগটা আবার এই যে এডিসি, এডিশন উইথ ক্যারি, এই ক্যারি ফ্ল্যাগটা এটার সাথে গিয়ে যোগ হবে। অর্থাৎ যখনই আমি ax এর সাথে এভাবে bx যোগ করতে যাব, তখন ax থেকে একটা ক্যারি ফ্ল্যাগ bx এর সাথে, যদি কোনো ক্যারি ফ্ল্যাগ থাকে, সেটা bx এর ক্যারি ফ্ল্যাগের সাথে গিয়ে যোগ হবে। ওকে, একইভাবে cx এর সাথে dx, এভাবে চলবে। তো আমরা এভাবে এই কাজটা করতে পারি। আর এরপরে যে জিনিস আমরা দেখতে, এক্সচেঞ্জ এন্ড অ্যাড ফর দ্য 80486 টু 42 প্রসেসরস, মানে এখানে এক্সচেঞ্জ এন্ড অ্যাড, মানে এক্সচেঞ্জ এন্ড অ্যাড, এটার ইনস্ট্রাকশন হচ্ছে এক্স অ্যাড, এটা হচ্ছে এক্সচেঞ্জ এন্ড অ্যাড ইনস্ট্রাকশন। এবং এটার এই ইনস্ট্রাকশনেরও কিছু মাহাত্ম্য এবং কিছু গুরুত্ব আছে। সো এই জিনিসটা আমরা জাস্ট আমরা ইনস্ট্রাকশনটা মনে রাখবো, এটা আমরা পুরো ডিটেইলস পড়বো না। এরপর ডিটেইলস যেটা দেখবো সেটা হবে আমাদের নেক্সট যে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে সাবট্রাকশন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে সাবট্রাকশনের ইনস্ট্রাকশনটাকে বলা হবে SUB. Many forms of subtraction appear in the instruction set. These use any addressing mode with 8, 16 or 32-bit data. A special form of subtraction, that is decrement, এটা স্বাভাবিকভাবে কি করে, subtract 1 from any register or memory location, এটা একটু আগে তোমাদেরকে বললাম। ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনে কি করে, ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা স্বাভাবিকভাবে একটা এডিশনের আরেকটা ডিফারেন্ট টাইপ, এডিশনের একটা টাইপ ইনক্রিমেন্ট, কারণ ও একটা অ্যাড করছে, ইনক্রিমেন্ট করছে। ইনক্রিমেন্ট করা মানে অ্যাড করা, আর ডিক্রিমেন্ট করা মানে সাবট্রাক্ট করা, সাবট্রাক্ট করা, ঠিক আছে। এজন্য ডিক্রিমেন্টের ইনস্ট্রাকশন হচ্ছে ডিসি। Numbers that are wider than 16 bits or 32 bits must occasionally be subtracted, যেটা একটু আগে এডিশনের ক্ষেত্রে করা হচ্ছিল না, ঠিক আছে। যে এডিশনের ক্ষেত্রে বলা হচ্ছিল যে যেটা এডিশনের ক্ষেত্রে বলা হচ্ছিল এই যে mainly appears in software that adds number wider than 16 or 32 bits in 8036 core 2 microprocessor. এডিশন উইথ ক্যারি ইনস্ট্রাকশনটা অ্যাপিয়ার করে যেখানে 16 থেকে 32 বিটের বেশি নাম্বার, মানে ওয়াইডার নাম্বার থাকে। আর সাবট্রাকশনের ক্ষেত্রে যেটা বলছে, সাবট্রাকশনের ক্ষেত্রে বলছে numbers that are wider than 16 bits or 32 bits must occasionally be subtracted, মানে এদেরকে occasionally সাবট্রাক্ট করা যায়। The subtract with borrow instruction SBB, যেটা তুমি এডিশনের ক্ষেত্রে দেখছো, এডিশনের ক্ষেত্রে আমরা তিনটা ইনস্ট্রাকশন দেখছি, একটা হচ্ছে অ্যাড, এডিশনের ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছি অ্যাড, এডিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাড, এডিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাড, তারপর হচ্ছে এডিসি, এডিশন উইথ ক্যারি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন INC। আর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা তিনটা ইনস্ট্রাকশন দেখতে পাই, একটা হচ্ছে সাব, একটা হচ্ছে ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে সাবট্রাক্ট উইথ বোরো, যেটা এডিশন উইথ ক্যারি ছিল এডিসি, এখানে হচ্ছে সাবট্রাক্ট উইথ বোরো ইনস্ট্রাকশন। নিশ্চয়ই এই জিনিসগুলো তোমরা ইজিলি বুঝতে পারছো।
এরপর এখানে আরো কতগুলো আছে যেগুলো আগে তোমরা দেখছো, রেজিস্টার এডিশন, এখানে রেজিস্টার সাবট্রাকশন, ইমিডিয়েট এডিশন, ইমিডিয়েট এগুলো দেখছো। সো এগুলো এই জিনিসগুলো এখান থেকে তোমরা ইজিলি পড়ে ফেলতে পারবা। আর এরপরে যে জিনিসটা হচ্ছে এখানেও সেম জিনিস, এক্সকিউজ মি, এখানেও সেম জিনিস, সাবট্রাক্ট উইথ বোরোতেও একটা ক্যারি ফ্ল্যাগ অবশ্যই এখানে থাকবে, একটা ক্যারি ফ্ল্যাগ যেটাকে যেটাতে বোরোটা হোল্ড করা থাকবে। যেখানে এডিশনের ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগে ক্যারিটা হোল্ড করে, এখানেও ক্যারি ফ্ল্যাগ থাকবে, ক্যারি ফ্ল্যাগে বোরোটাকে এখানে অ্যাড করা হবে। বাকি ইনফরমেশন গুলো ওই আগের মতোই তোমার ওই যেটা আমরা ইউজুয়ালি এডিশনের ক্ষেত্রে পড়ছি। কিভাবে দেখো, এডিশনের ক্ষেত্রে যেরকম আমরা একটা এডিশন, এই যে যেটা একটু আগে একটা ফিগার দেখছি, এই কলামে এডিশন ছিল, এই কলাম ছিল এডিসি, এডিশন ক্যারি। এখানে এটা দেখতে পাচ্ছি এই কলামে সাবট্রাকশন, আর এখানে সাবট্রাকশন উইথ বোরো। তাহলে বলা হয় সাবট্রাকশন উইথ বোরো শোয়িং হাউ দ্য ক্যারি ফ্ল্যাগ প্রপাগেটস দ্য বোরো, মানে কিভাবে ক্যারি ফ্ল্যাগটা প্রপাগেট করে, মানে ক্যারি ফ্ল্যাগটা কিভাবে আগেরটাতে গিয়ে যোগ হচ্ছে। ক্যারি ফ্ল্যাগ মানে বোরো থাকলে কি হয়, বোরো থাকলে তোমার আগেরটা থেকে মাইনাস হয়, মানে এটাই বলছে, এটাই প্রপাগেটস। আর ক্যারি থাকলে আগেরটার সাথে প্লাস হয়। কথাটা কি আমি বুঝাতে পারছি? এবার সাবট্রাকশনে কি হয়, সাবট্রাকশনে তোমার ধরো তুমি যে কাজটা করতে চাচ্ছ, যে ধরো তুমি তুমি একটা সংখ্যা আছে তোমার কাছে 3, একটা সংখ্যা আছে ধরো তোমার 69, 69 থেকে 69 থেকে তুমি 60 না 63, ধরো 63 থেকে 63 আর কি, 63 থেকে তুমি 49 বিয়োগ করবা। ধরো আমি এখানে লিখি, তুমি 63 থেকে 49 বিয়োগ করবা, 60 থেকে 49 বিয়োগ করবা, ঠিক আছে? তাহলে 63 থেকে তুমি যদি 49 বিয়োগ করো, 63 থেকে 49 বিয়োগ করলে এখানে কি হবে, বিয়োগফলটা কি কত দাঁড়াবে? 3 থেকে তো 9 যাবে না, তাহলে আমাকে 13 থেকে মানে এক ধার নিতে হবে, 13 থেকে 9। তাহলে 13 থেকে 9 গেলে কত হবে? 13 থেকে 9 গেলে হবে 4। 13 থেকে 9 গেলে হবে কত? 13 থেকে 9 গেলে হবে 4। তাহলে 4 লিখলাম। তাহলে আমি তো এক বড় করছি না, এক ধার নিছি না ওর কাছ থেকে, তাহলে এখন 6 এর থেকে এক ধার করছিলাম না আমি? তাহলে 6 এর থেকে দেখে যেহেতু এক ধার করছি, এখন তো 6 এর মধ্যে আর 6 নাই, এখন 6 কত হয়ে গেছে? 6 হয়ে গেছে 5। এবার আমি 5 থেকে 4 কি করব? 5 থেকে 4 আমি বিয়োগ করব। তো 5 থেকে 4 বিয়োগ করলে আমার বিয়োগফল হবে 1। তার মানে এখানে যে জিনিস আমি বুঝতেছি, 63 থেকে 49 বিয়োগ গেলে বিয়োগফল বা সাবট্রাকশন হবে, ডিফারেন্স হবে 14। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? সাবট্রাকশনের ক্ষেত্রে কি হয়, সাবট্রাকশনের ক্ষেত্রে যেটা বড় থাকে, বড়টা আগের সংখ্যা থেকে 1 বিয়োগ করে। আর এডিশনের ক্ষেত্রে যেটা থাকে ক্যারি, ক্যারি আগের সংখ্যার সাথে 1 যোগ করে। বুঝতেছো এই জিনিসটা? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ স্টুডেন্টস? আছো না ঘুমাই গেছো? হ্যালো, আমাকে কি একজনও শুনতে পাচ্ছ না 9 জনের মধ্যে? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, স্যার শুনতেছি। আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমরা কি আসো? হ্যাঁ স্যার, আছে স্যার। আমার তো মনে হয় না তোমরা আছো, তোমরা ইউ ডোন্ট হ্যাভ এনি রেসপন্স। আমি 4 বার 5 বার জিজ্ঞেস করতে হইলো, তারপর তোমাদের রেসপন্স পাইলাম, যেখানে আমি একবার জিজ্ঞেস করার সাথে সাথে তোমরা রেসপন্ড করার কথা আমাকে, তাই না? তো এরকম হইলে, এরকম যদি হয়তো তোমরা কি বুঝতেছো না সেটা আমি তো কিছুই বুঝবো না, জানবো না তোমাদের কোনো সমস্যা আছে কি নাই, কিছুই তো জানবো না। সো আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারছো এবং এই জিনিসটা বুঝতে পারছো, বড় এবং তোমার ক্যারি এবং বড়োর যে বিষয়টা, এই জিনিসটা তোমরা ধরতে পারছো, বুঝতে পারছো। সো এটার ওই ফিগারটাই মিলে এখানে দেয়া আছে, যেখানে একটা মানে বিএক্স সাথে তুমি যদি বিএক্স থেকে এক্স বিয়োগ করো, তখন সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে তোমার এখানে আগের সংখ্যার সাথে গিয়ে একটা ক্যারি ফ্ল্যাগ অ্যাড হবে, মানে ক্যারি ফ্ল্যাগ ওইটা থেকে আগের সংখ্যা থেকে বিয়োগ হবে, সাবট্রাক্ট হবে। একটা ক্যারি ফ্ল্যাগ যেহেতু বড় একটা সাবট্রাকশন উইথ বড় ছিল, অর্থাৎ যেহেতু একটা বড় করছো, সেটা আগেরটাতে গিয়ে সেটা মাইনাস হবে, 1 মাইনাস হবে, সেটা এখানে মিন করছে। এর পাশে কম্পারিজন, আমাদের প্রথমত যে তিনটা রিপিটিং ইনস্ট্রাকশন দেখবো, এডিশন, সাবট্রাকশন, কম্পারিজন, তার মধ্যে একটা ইনস্ট্রাকশন হচ্ছে লাস্ট ইনস্ট্রাকশন হচ্ছে কম্পারিজন। দ্য কম্পারিজন ইনস্ট্রাকশন, এটা সংক্ষেপে হচ্ছে সিএমপি, ইজ এ সাবট্রাকশন দ্যাট চেঞ্জেস অনলি দ্য ফ্ল্যাগ বিটস।
অর্থাৎ শুধু সে ফ্ল্যাগ বিটটাই চেঞ্জ করে। ডেস্টিনেশন অপারেন্ড নেভার চেঞ্জেস, অর্থাৎ ডেস্টিনেশন অপারেন্ডটা কখনোই চেঞ্জ হয় না। আর মানে অর্থাৎ সোজা কথা এটার কাজ হচ্ছে এটা আসলে একটা সাবট্রাকশন, কম্পারিজন ইনস্ট্রাকশনটা একটা সাবট্রাকশন, যেহেতু কম্পারিজন ডিফারেন্স, যেটা ডিফারেন্স মানে সেজন্য এটা বুঝে যাবে এটা একটা সাবট্রাকশন। সো এটা অনলি ফ্ল্যাগ বিটটাকেই কি করে চেঞ্জ করে। ইউজফুল ফর চেকিং দ্য কন্টেন্টস অফ এ রেজিস্টার, মানে কম্পারিজন ইনস্ট্রাকশনটা ইউজফুল ফর চেকিং দ্য কন্টেন্টস অফ এ রেজিস্টার অর এ মেমোরি লোকেশন এগেইনস্ট অ্যানাদার ভ্যালু। অর্থাৎ এইটা useful for checking the contents of a register or a memory location against another value। অর্থাৎ কোনো একটা ভ্যালুর জন্য, সে কোনো ভ্যালুর যে আসলে ভ্যালুর অবস্থা জানার জন্য, মানে সেটা মেমোরি লোকেশন অথবা রেজিস্টারে যে তার কন্টেন্টটা চেক করার জন্য এটা ইউজফুল। আর একটা কম্পারিজন ইনস্ট্রাকশন ইজ নরমালি ফলোড বাই এ কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন। আমরা জাম্প ইনস্ট্রাকশন, কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন দেখবো। জাম্প ইনস্ট্রাকশন আমরা আর্লিয়ার করছি, এটা শুনে আরো ভালো করে জানবো। কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের স্বাভাবিকভাবে একটা কম্পারিজন ইনস্ট্রাকশন একটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে দ্বারা ফলো করা হয়, হুইচ টেস্ট দ্য কন্ডিশন অফ দ্য ফ্ল্যাগ বিট। অর্থাৎ যেহেতু এটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, এটা ফ্ল্যাগ বিটের কন্ডিশনটা চেক করে বা টেস্ট করে। তো এখানে এখন কথাবার্তা, এই জিনিসগুলো কথাবার্তা এবং এই যে যেই টেক্সট গুলো বা কথাবার্তা গুলো, তো এই স্বাভাবিকভাবে এগুলো বইয়ের মধ্যে যেটা তোমরা জানো দেখতে পাচ্ছ, যেটা তোমরা দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে এই টেক্সট গুলো অনেক বেশি মাত্রা এবং বেশি পরিমাণে আছে। সো মেইনলি তোমাদেরকে আমি বলে দিব যে যে কোনগুলো অংশগুলো বইতে, যেমন এই তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে এই টেবলটা নাই, কিন্তু টেবল 5.1টা নাই। দেখছো এটা কি আছে? এই টেবলটা কি আছে? টেবল 5.1 স্যার নাই। তার মানে এটা তোমাদেরকে বই থেকে পড়তে হবে, যেটা তোমাদেরকে আমি প্রথমে দেখাইছি। সো ইন দ্যাট সেন্স এরকম কিছু কিছু থাকবে যেগুলো তোমাদেরকে বই থেকে ফলো করতে হবে। আর এগুলো অলরেডি আমরা এই টেক্সটগুলো অলরেডি আমরা ওই পাওয়ার পয়েন্ট থেকে পড়ে ফেলছি। তো এবার দেখো এই যে আরেকটা হচ্ছে এক্সাম্পল অফ ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন। ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন এই যে টেবলটা, তো এটাও তোমাদেরকে বই থেকে ফলো করতে হবে। তারপরে এডিশন উইথ ক্যারি দেখে ফেলছি। এবার দেখো এই যে এডিশন উইথ ক্যারি, এই টেবলটাও বই থেকে পড়তে হবে। তারপরে এডিশন উইথ ক্যারি যে ফিগারটা, এটা আমরা ওই আমাদের স্লাইডে দেখছি। এগুলো আমরা সব প্রোগ্রামিং দেখবো, এগুলো আমাদের প্রোগ্রামিং এ দেখবো। আর এক্সচেঞ্জ এন্ড অ্যাড মানে এক্স অ্যাড, এটা এমনি জাস্ট তোমাদের ইনস্ট্রাকশন জানবে, এটা সম্বন্ধে এই ডিটেইলস আমরা পড়ি না, এটা স্কিপ করে গেছি। সাবট্রাকশন সম্বন্ধে জানছি, আর সাবট্রাকশন ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে সাবট্রাকশন ইনস্ট্রাকশন গুলো। তারপরে হচ্ছে তোমার ডিক্রিমেন্ট সাবট্রাকশন, তারপর ডিক্রিমেন্ট সাবট্রাকশনের ইনস্ট্রাকশন গুলো সম্বন্ধে জানতে হবে। তারপরে সাবট্রাকশন উইথ বোরো, এটা সম্বন্ধে জানছি, এটা ফিগারটাও দেখছি। এবং সাবট্রাকশন উইথ বোরোর কোনো হয়তো ইনস্ট্রাকশন সেট নাই, আছে এই যে সাবট্রাকশন উইথ বোরোর কিছু এক্সাম্পল অফ ইনস্ট্রাকশন সেট আছে। এরপরে হচ্ছে এক্সাম্পল অফ কম্পারিজন ইনস্ট্রাকশন, যেটা দেখলাম কম্পারিজন ইনস্ট্রাকশন টেবলটা, অর্থাৎ যে 7টা টেবল তোমাদের আমি মার্ক করলাম, এই 7টা টেবল তোমরা তোমাদের বই থেকে অবশ্যই পড়বা। আর এখানে কম্পেয়ার এন্ড এক্সচেঞ্জ, এটা সিএমপি এক্সচেঞ্জ, এটা ওই আগের মতো, জাস্ট আমরা নামটা শুধু জানবো, এটার মধ্যে ডিটেইলস আমরা শিখবো না। তো এরপরে আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। এখানেও সেম মাল্টিপ্লিকেশন ডিভিশন ইনস্ট্রাকশনেরও এখানে কিছু টেবল থাকবে, এই যে টেবল থাকবে, এই টেবলগুলো সবগুলো আমরা পুরো টেবলগুলো আমরা এখান থেকে বাদ দিব না। এখানে যে টেবলগুলো আছে এই টেবলগুলো আমরা এখান থেকে অবশ্যই বাদ দিব না, এই টেবলগুলো আমরা পড়বো। তো এই জিনিসটা তোমরা এখান থেকে দেখবে, এই টেবলটা দেখবে। বাট আমাদের যে মূল টেক্সটটা, মানে আমাদের যে ইলাবোরেট টেক্সট, সেই ইলাবোরেট টেক্সটটাকে আমরা স্কিপ করার জন্য আমরা মেইনলি পাওয়ার পয়েন্ট স্লাইডটা ফলো করব। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ মাল্টিপ্লিকেশন ও ডিভিশন, এটা আমাদের অন্য দুইটা, অলরেডি 3টা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন সম্বন্ধে আমরা জানছি, এটা হচ্ছে আরো 2টা ইনস্ট্রাকশন যেগুলো সম্বন্ধে আমরা জানবো এবং যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। Earlier, 8-bit microprocessors could not multiply or divide without the use of a program that multiplied or divided by using a series of shifts and additions or subtraction। অর্থাৎ প্রথম থেকে মাইক্রোপ্রসেসরগুলো কোনো ডিভিশন অথবা মাল্টিপ্লিকেশন করতে পারতো না কোনো প্রোগ্রাম ইউজ ছাড়া, উইদাউট দ্য ইউজ অফ এ প্রোগ্রাম। ওকে, কোনো প্রোগ্রাম ইউজ ছাড়া করতে পারতো না। এবং প্রোগ্রামের মাধ্যমে কি করা যেত? প্রোগ্রামের মাধ্যমে সেটাকে মাল্টিপ্লাই করা হতো অথবা ডিভাইড করা হতো। এবং সেখানে অবশ্যই মাল্টিপ্লিকেশনের কাজের মধ্যে এডিশনের কাজ লাগবে, ডিভিশনের কাজের মধ্যে সাবট্রাকশনের কাজ লাগবে। এই জিনিসটা তোমরা জানো তাই না? মাল্টিপ্লিকেশনের মধ্যে এডিশন লাগে না? গুণ করার সময় যোগ করতে হয়, আর ভাগ করার সময় বিয়োগ করতে হয়। সো এখানেও সেম, মাল্টিপ্লিকেশনের সময় এডিশন লাগবে, ডিভিশনের সময় সাবট্রাকশন লাগবে।
ম্যানুফ্যাকচারার্স ওয়্যার অ্যাওয়্যার, মানে ম্যানুফ্যাকচাররা এটা সম্পর্কে অবগত ছিল, অফ দিস ইনএডিকুয়েসি মানে অপর্যাপ্ততা, ইনএডিকুয়েসি মানে হচ্ছে ওর যে অপর্যাপ্ততা, মানে ওর এই কাজটা পারতো না, এই বিষয়টা সম্বন্ধে ম্যানুফ্যাকচারাররা জানতো। They incorporated multiplication and division into the instruction sets of newer microprocessor. সে ওরা কি করলো, ওরা যেহেতু জানতো যে আর্লিয়ার 8-বিট মাইক্রোপ্রসেসর গুলাতে ভালোভাবে মাল্টিপ্লিকেশন ডিভিশনের কাজগুলো করা যায় না কোনো প্রোগ্রাম ছাড়া, সেজন্য ওরা কি করছে পরবর্তী যে নিউ ইয়ার ভার্সনের মাইক্রোপ্রসেসর গুলো ছিল সেখানে এই মাল্টিপ্লিকেশন ডিভিশনের ইনস্ট্রাকশন সেট গুলো ওরা সেট করছে, ইনকর্পোরেট করছে, মানে ওগুলো নতুন করে আবার ইনস্টল করছে। পেন্টিয়াম থেকে কোর 2 কন্টেইনস স্পেশাল সার্কিটরি, অর্থাৎ পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর থেকে কোর 2 মাইক্রোপ্রসেসর গুলো কিছু ওদের সার্কিটের ডিজাইনটা সেটা ছিল কিছু স্পেশাল টাইপের সার্কিট ছিল। টু ডু মানে সার্কিটরি মানে সার্কিটের ডিজাইনটার কথা বলা হচ্ছে। টু ডু মাল্টিপ্লিকেশন ইন অ্যাজ ফিউ অ্যাজ 1 ক্লকিং পিরিয়ড, অর্থাৎ কিভাবে 1 ক্লকিং পিরিয়ড সেটা বলা হচ্ছে ওভার 40 ক্লকিং পিরিয়ডস ইন আর্লিয়ার প্রসেসরস, অর্থাৎ 40টা ক্লকিং পিরিয়ড ছিল আর্লিয়ার মাইক্রোপ্রসেসরে, ঠিক আছে। কিন্তু এই যেগুলো আপার ভার্সন মাইক্রোপ্রসেসর জাস্ট একটা 1 ক্লকিং পিরিয়ড, একটা ক্লকিং পিরিয়ড দিয়ে অনেক মানে মাল্টিপ্লিকেশন বিশাল একটা কাজ করে ফেলে, যেখানে আগে মাল্টিপ্লিকেশন একটা কাজ করতে 40টা ক্লকিং পিরিয়ড লাগতো, এখানে আপার ভার্সন গুলোতে সেটা জাস্ট একটা ক্লকিং পিরিয়ড দিয়ে কাজটা হয়ে যায়। মানে এটা মানে এটার এফিসিয়েন্সি মানে এবিলিটিটা বোঝাচ্ছে, এবিলিটি অনেক বেড়ে গেছে। তারপরে আসো 8-বিট মাল্টিপ্লিকেশন, বলা হচ্ছে যে দা উইথ 8-বিট মাল্টিপ্লিকেশন দা মাল্টিপ্লিক্যান্ট, যেটা একটু আগে আমরা দেখছিলাম যে অপারেন্ড তুমি যখন কোনো দুইটার মধ্যে যোগ করবা, যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে আমি যদি 3 আর 9 এর সাথে যোগ করি বা 3 থেকে 9 বিয়োগ করি, এদেরকে বলা হয় অপারেন্ড। একইভাবে যার সাথে যোগ করা হবে সেটা নাম হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট। হ্যাঁ, মানে যেসব যে দুইটা বা যে সংখ্যাগুলোর মধ্যে যোগ করা হবে, গুণ করা হবে, যে সংখ্যাগুলোর মধ্যে গুণ করা হবে সেটা হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, বা তাদেরকে বলা হয় মাল্টিপ্লিক্যান্ট। দ্য মাল্টিপ্লিক্যান্ট ইজ অলওয়েজ ইন দ্য এএল রেজিস্টার, সাইন্ড অর আনসাইন্ড, মানে মাল্টিপ্লিক্যান্টটা অবশ্যই এএল রেজিস্টার থাকবে, সেটা সাইন্ড অবস্থায় থাকবে অথবা আনসাইন্ড অবস্থায় থাকতে পারে। মাল্টিপ্লায়ার ক্যান বি এনি 8-বিট রেজিস্টার অর মেমোরি লোকেশন। মাল্টিপ্লায়ারটা কি হতে পারে, অর্থাৎ মাল্টিপ্লিক্যান্ট কি যাকে করা হচ্ছে, আর মাল্টিপ্লায়ার কি যে করছে। মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে যাকে গুণ করা হচ্ছে, আর মাল্টিপ্লায়ার হচ্ছে যে গুণ করছে, ঠিক আছে। সো ইন দ্যাট সেন্স যেমন আমাদের সংক্ষেপে আমরা যখন এই জিনিসগুলো সম্বন্ধে আমরা যখন জানি, যেহেতু আমাদের অনেকেই বেশিরভাগ কি বলা যায়, বেশিরভাগ আমরা বাংলা মিডিয়াম থেকে আসি, সেজন্য আমরা অনেক সময় আমরা এই জিনিসগুলা মানে কোনটা কি মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়, মাঝে মাঝে কোনটা কি সেটা কনফিউশন হয়। যেমন মাল্টিপ্লায়ার মানে হচ্ছে গুণক, মাল্টিপ্লায়ার মানে কি গুণক, যে মাল্টিপ্লাই করে, আর মাল্টিপ্লিক্যান্ট মানে কি গুণ্য, মাল্টিপ্লিক্যান্ট মানে হচ্ছে গুণক, যেটা is to be multiplied, a quantity or number that is to be multiplied by another, that is মানে by another মানে another multiplier, a quantity or number which is to be multiplied by multiplier, সেটা হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট। এটাকে বলা হয় গুণনীয়ক, এটা কি বলা হয় গুণনীয়ক, বা হ্যাঁ তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, এটা নাম হচ্ছে গুণ্য, সেটাও ঠিক আছে। গুণনীয়ক বা গুণ্য দুইটা টার্মই বা দুইটা অর্থই সঠিক। সো এই জিনিসটা আমরা জানবো। এরপর আসো ইমিডিয়েট মাল্টিপ্লিকেশন ইজ নট অ্যালাউড আনলেস দ্য স্পেশাল সাইন ইমিডিয়েট মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন অ্যাপিয়ার্স ইন এ প্রোগ্রাম, অর্থাৎ স্পেশাল সাইন ইমিডিয়েট মাল্টিপ্লিকেশন যদি অ্যাপিয়ার করা হয় তখন ইমিডিয়েট মাল্টিপ্লিকেশন কাজ করে। The multiplication instruction contains one operand because it always multiplies the operand times the contents of register L. Operand times মানে কি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে টাইমস কথাটা আসবে, মানে এত গুণ। টাইমস মানে কি, অপারেন্ট টাইমস এত গুণ। আমরা বলি না যে এখন চাউলের দাম আগে থেকে এত গুণ হয়ে গেছে, মানে কি এই কথার অর্থ কি, ধরো আগের থেকে 4 গুণ হয়ে গেছে, আগে থেকে 10 গুণ বেড়ে গেছে, এটা আর কি 10 গুণ বেড়ে গেছে বা 4 গুণ বেড়ে গেছে বা 5 গুণ বেড়ে গেছে, এই যে কথাগুলো আমরা বলি, ধরো 5 গুণ বেড়ে গেছে তাহলে বলে 5 টাইমস, কি বলবো 5 টাইমস, অর্থাৎ আগের তুলনায় চাউলের দাম 5 টাইমস হয়ে গেছে। হ্যাঁ, কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে আগের তুলনায় চাউলের দাম 5 গুণ বেড়ে গেছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? সেজন্য টাইমস, এই যে অপারেন্ড এখানে বলছে না, ইট অলওয়েজ মাল্টিপ্লাইজ দ্য অপারেন্ট টাইমস, মানে অপারেন্ট সংখ্যক গুণ। অপারেন্ট মানে হচ্ছে একটা নাম্বার আর কি, ধরো অপারেন্ট মানে 5 টাইমস মানে 5 গুণ। অপারেন্ট একটা সংখ্যা না, তুমি ধরো 5 এর সাথে 3 গুণ করবা তাহলে 5 একটা অপারেন্ট,
বুঝাতে পারছি আমি? তাহলে 5 গুণ 5 টাইমস, অর্থাৎ টাইমস কথাটা গুণের সাথে যায় আর কি। গুণ গুণ ইংরেজি হচ্ছে টাইমস, 5 টাইমস মানে 5 গুণ। যেটা একটু যখন এক্সাম্পল দিলাম যে চাউলের দাম 5 গুণ বেড়ে গেছে, তাহলে 5 টাইমস বেড়ে গেছে আগের তুলনায়। আর এই 5 টাইমস মানে বা অপারেন্ট টাইমস মানে যে যত সংখ্যক গুণ বেড়ে যাচ্ছে সেটা কোথায় সেভ করা থাকে, সেটা এএল রেজিস্টারে সেভ করা থাকে। এবার মাল্টিপ্লিকেশন এখানে আরো কিছু কথা বলা আছে, সেই এই জিনিসগুলো। এরপরে এটা হচ্ছে 8 বিট মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে 16 বিট মাল্টিপ্লিকেশন। স্বাভাবিকভাবে তোমরা জানো 8 বিট মাল্টিপ্লিকেশন হচ্ছে বাইট কন্টেন্ট, আর 16 বিট মাল্টিপ্লিকেশন হচ্ছে ওয়ার্ড কন্টেন্ট। এই যে ওয়ার্ড মাল্টিপ্লিকেশন ইজ ভেরি সিমিলার টু বাইট মাল্টিপ্লিকেশন। এই যে 8 বিট মাল্টিপ্লিকেশন হচ্ছে বাইট মাল্টিপ্লিকেশন মানে বাইট কন্টেন্ট, আর 16 বিট মাল্টিপ্লিকেশন মানে ওয়ার্ড কন্টেন্ট মানে ওয়ার্ড মাল্টিপ্লিকেশন। সো এটা আমরা ইজিলি এখান থেকে পড়তে পারবো, এই জাস্ট 3-4টা পয়েন্ট পড়ে ফেলে হয়ে যাবে। এরপর হচ্ছে স্পেশাল ইমিডিয়েট 16 বিট মাল্টিপ্লিকেশন, স্পেশাল ইমিডিয়েট 16 বিট মাল্টিপ্লিকেশন, এই জিনিস আমরা স্কিপ করে যাব। এরপর আসো 32 বিট মাল্টিপ্লিকেশন। এখানে জাস্ট 3টা পয়েন্ট আছে, এগুলো সেম আগের মতো 32 বিট মাল্টিপ্লিকেশন, জাস্ট এগুলো তোমরা এভাবে সিম্পল ওয়েতে পড়ে ফেললে ইজিলি বোঝা যায়। জাস্ট খুব সোজা সোজা সহজ টেক্সট। In 80386 and above, 32 bit multiplication is allowed because this microprocessor contains 32 bit register. Very easy. 32 মাল্টিপ্লিকেশনে কি হয়, 32 বিট রেজিস্টার থাকে, এবং এটা কি হতে পারে, সাইন্ড হতে পারে অথবা আনসাইন্ড হতে পারে, এবং এটা মানে আই MUL হতে পারে, মানে মাল্টিপ্লিকেশনের সংক্ষেপে MUL এন্ড MUL ইনস্ট্রাকশনস, অথবা মানে সাইন্ড হলে IMUL আর আনসাইন্ড হলে শুধু MUL। যে এইটা অবশ্যই এই কথাটা এখানে বলা ছিল, এই যে ক্যান বি সাইন্ড IMUL আর আনসাইন্ড হলে শুধু MUL মাল্টিপ্লিকেশন, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইজিলি। সো এই জিনিস আমরা এখান থেকে দেখবো। এরপরে 64 বিট মাল্টিপ্লিকেশন, দুইটা পয়েন্ট আছে, এই জিনিস তোমরা দেখে ফেলবে। এরপরে সেম ওয়েতে ডিভিশন একইভাবে, এই যে ডিভিশনের ক্ষেত্রে সাইন হলে IDIV আর আনসাইন্ড হলে DIV। আর এটা 8 বিটে হইতে পারে, 16 বিটে হইতে পারে, 30 বিটেও এই কাজ ডিভিশনের কাজটা অকার করতে পারে, মানে কাজ এটা ঘটতে পারে। আর ডিভাইডেড ইজ অলওয়েজ এ ডাবল উইথ ডিভাইডেড বাই দা অপারেন্ড, অর্থাৎ এটা অবশ্যই ডাবল উইথ হইতে পারে। ডিভাইডেন্ড মানে কি? ডিভাইডেন্ড মানে হচ্ছে যাকে আমরা কি করব, যাকে আমরা ভাগ করব, তাই তো? ডিভাইডেন্ড মানে কি, কে বলতে পারবে? যাকে আমরা স্যার ভাগ করব। ডিভাইডেন্ড ডিভাইডেড মানে যাকে ভাগ করা হবে। যাকে ভাগ করা হবে মানে ভাজ্য। হ্যাঁ স্যার। আর ভাজক ইংরেজি কি? ডিভাইডেড। ভাজক 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 ইংরেজি কি? ভাজক ইংরেজি হচ্ছে ডিভাইজার, বুঝছো? ভাজক ইংরেজি কি? ডিভাইজার। যেটা দিয়ে তুমি ভাগ করবা, যাকে ভাগ করবা সেটা হচ্ছে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করবা সেটা হচ্ছে ভাজক। ঠিক আছে, মনে থাকবে এগুলো, মনে থাকবে। আর ভাগফল ইংরেজি কি? ভাগফল ইংরেজি হচ্ছে কোশেন্ট, মনে আছে? ভাগফল ইংরেজি হচ্ছে কোশেন্ট। আর ভাগশেষ ইংরেজি রিমাইন্ডারে এ নাই, রিমাইন্ডারে মাঝখানে একটা এ আছে, রিমাইন্ডার, মনে থাকবে। সো আই থিঙ্ক তোমরা এই জিনিসগুলো এখান থেকে ইজিলি পড়তে পারবা, ডিভিশনের পয়েন্টগুলো পড়ে ফেলবা। আর ডিভিশন দুইটা, আবার একটা জিনিস তোমাদেরকে বলি, ডিভিশনে দুইটা টাইপের এরর হইতে পারে ডিভিশন রেজাল্টে। এটা হচ্ছে অ্যাটেম্প্ট টু ডিভাইডেড বাই জিরো। যদি তুমি কোনো কিছু কোনো ডিভাইডেন্টকে জিরো দিয়ে ডিভাইড করো, সেক্ষেত্রে কি হবে? জিরো দিয়ে ডিভাইড করলে কি হবে? অসংজ্ঞায়িত না? জিরো দিয়ে ডিভাইড করলে ইনফিনিটি চলে আসবে না? বুঝো নাই মনে হয়। জিরো দিয়ে ডিভাইড করলে কি হবে? জিরোই হবে স্যার। জিরো দিয়ে ডিভাইড করলে জিরো নিচে হরে উপরে কোনো একটা সংখ্যা আছে, তাহলে কি হবে? ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। জিরো উপরে থাকলে ঠিক আছে, কিন্তু জিরো যদি নিচে থাকে, অর্থাৎ জিরো দিয়ে এই যে attempt to divide by zero, তুমি যদি জিরো দিয়ে ডিভাইড করার চেষ্টা করো তাহলে সেটা একটা এরর দেখাবে অবশ্যই। আর এটা কি হতে পারে? আদার ইজ এ ডিভাইড ওভারফ্লো which occurs when a small number divides into a large number. ওকে, অর্থাৎ তুমি যদি একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাতে তুমি যদি যেতে চাও, ওকে, which occurs when a small number divides into a large number, অর্থাৎ যদি একটা ছোট সংখ্যাকে তুমি যদি একটা বড় সংখ্যায় ডিভাইড করো, যেমন ছোট সংখ্যাকে বড় সংখ্যায় ডিভাইড করা কিরকম? ধরো একটা সংখ্যা হচ্ছে ধরো 2,
2। তাহলে 2 কে তুমি যদি আরো ছোট ছোট ভাগে ভাগ করো, 2 কে ছোট ছোট ভাগে ভাগ করলে কি হবে? ধরো একটা সংখ্যা আছে 0.000 এরকম করে 2 বা 0.0001 এরকম একটা সংখ্যা আছে। তার মানে এই সংখ্যাটা 2 এর ভেতরে আছে না? চিন্তা করে দেখো তো। আমি যদি বলি যে 2 একটা সংখ্যা, 2 জাস্ট সিম্পল 2, এর মধ্যে 0.001 0.002 এই সংখ্যাগুলো আছে না? আছে কিনা? মানে এটা ছোট, অনেক ছোট হ্যাঁ স্যার। সংখ্যা আর কি, ছোট সংখ্যা আর কি, 2 এর ভেতরে আছে তো। আমি যদি 0 পয়েন্ট বলি বা 1 পয়েন্ট সামথিং বলি তাহলে সেটা 2 এর ভেতরে না। যদি 2 পয়েন্ট সামথিং বলি বা 3 পয়েন্ট সামথিং বলি, সেটা 2 থেকে বড় হয়ে গেল। তাহলে এরকম কোন একটা স্মল নাম্বারকে তুমি যদি ছোট ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যায় আকারে ডিভাইড করতে যাও, তাহলেও কি হইতে পারে? ডিভাইড ওভারফ্লো হইতে পারে। এটা বলে ডিভাইড ওভারফ্লো। আর এরপরে বলা হচ্ছে ইন আইদার কেস দ্য মাইক্রোপ্রসেসর জেনারেটস অ্যান ইন্টারাপ্ট ইফ এ ডিভাইড এরর অকার্স। আর এখানে একটা ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসর কি করতে পারে? অ্যারাইজ করতে পারে, মাইক্রোপ্রসেসর এখানে জেনারেট করতে পারে এই ডিভাইড এরর যখন অকার হয়। ইন মোস্ট সিস্টেমস আর ডিভাইড এরর ইন্টারাপ্ট ডিসপ্লেস অ্যান এরর মেসেজ অন দ্য ভিডিও স্ক্রিন। অর্থাৎ অনেক ক্ষেত্রে তোমার যে স্ক্রিনটা থাকে সেই স্ক্রিনের মধ্যে ডিভাইড এররটাকে শো করার জন্য একটা মেসেজ, এরর মেসেজ দেখানো হয়, এরর মেসেজ স্ক্রিনে শো করা হয়। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে আমি পরেরগুলো আর তোমাদেরকে এখন বলবো না। এটা হচ্ছে 8 বিট ডিভিশন, ওইটা 8 বিট মাল্টিপ্লিকেশন মতো করে পড়ে ফেলবা। তারপরে 16 বিট ডিভিশন, 8 বিট 16 বিট মাল্টিপ্লিকেশন মতো করে পড়ে ফেলবা। 32 বিট ডিভিশন, 30 বিট মাল্টিপ্লিকেশন, 64 বিট ডিভিশন, 64 বিট মাল্টিপ্লিকেশন মতো করে সুন্দর করে পড়ে ফেলবা। এর হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে ইউজুয়ালি যেটা তোমরা জানো যে এটা ভাগশেষ, এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না। এরপর হচ্ছে বিসিডি এবং অ্যাসকি অ্যারিথমেটিক। বিসিডি এবং অ্যাসকি অ্যারিথমেটিক এটা আমাদের আরেকটা মানে পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক। তো আমরা কি কি দেখলাম? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন গুলো কিরকম হতে পারে? এমইউএল সিএল, এমইউএল সিএল এটা হচ্ছে সাইন্ড, আর সরি এটা হচ্ছে আনসাইন্ড, আর এমইউএল ডিএ, আই থাকলে সেটা হচ্ছে সাইন। এমইউএল সিএল বলা হচ্ছে এএল ইজ মাল্টিপ্লাইড বাই সিএল, দ্য আনসাইন্ড প্রোডাক্ট ইজ ইন এএক্স। এরপর আই এমইউএল ডিএইচ, এএল ইজ মাল্টিপ্লাইড বাই ডিএইচ, দ্য সাইন প্রোডাক্ট ইজ ইন এএক্স। এই যেখানে দেখো এখানে কিন্তু তোমার সিএল, সিএলটা হচ্ছে মাল্টিপ্লায়ার, এএলটা হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড। খেয়াল করে এখানে কিন্তু মাল্টিপ্লিক্যান্ডটা লেখা হয় নাই। অর্থাৎ না লেখা হইলেও তুমি বুঝে যাবা যে দেখো সবগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র মাল্টিপ্লায়ারটা লেখা হয়েছে। এই দেখো মাল্টিপ্লাইড বাই সিএল, মাল্টিপ্লাইড বাই ডিএইচ, মাল্টিপ্লাইড বাই দ্য বাইট কন্টেন্টস বিএক্স বা পয়েন্টার বিএক্স, মাল্টিপ্লাইড বাই দ্য বাইট কন্টেন্ট ডাটা সেগমেন্টেশন ট্যাম্প। অর্থাৎ এই যে কথাগুলো বলা হচ্ছে মাল্টিপ্লাইড বাই এগুলো হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড। আর কে মাল্টিপ্লাইড বাই, কাকে মাল্টিপ্লাই করা হচ্ছে? এএল কে। তাহলে এএল হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড। দেখো এএল প্রতিটার ক্ষেত্রে ইনস্ট্রাকশন এএল কিন্তু প্রথমে লেখা ছিল, এএল ইজ মাল্টিপ্লাইড বাই এত, এএল ইজ মাল্টিপ্লাইড বাই এত, এভাবে লেখা আছে, কিন্তু এএল কিন্তু এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোথাও এএল লেখা নাই। তার মানে তোমাকে এটা বুঝে যেতে হবে এএল হচ্ছে আরেকটা অপারেন্ড মানে মাল্টিপ্লিক্যান্ড, যেটাকে তুমি মাল্টিপ্লাই করছো কার মাধ্যমে? এখানে যাকে লেখা আছে তার মাধ্যমে। যদি সেটা সিএল হয় সিএল, ডিএইচ হলে ডিএইচ, বাইট বাইট অপারেন্ট, বাইট পয়েন্টার হলে বাইট পয়েন্টার বা বাইট সেগমেন্ট বাইট কন্টেন্ট ডাটা সেগমেন্ট মেমরি লোকেশনের মাধ্যমে এটাকে করা হবে। আবার ট্যাম্প হলে ট্যাম্পের মাধ্যমে এএল কে কি করা হবে? মাল্টিপ্লাই করা হবে। এরপরে প্রোডাক্টটা মাল্টিপ্লিকেশন করার পরে, মাল্টিপ্লিকেশন যখন করে ফেলবো, গুণ যখন করে ফেলবো, গুণ করার পরে গুণফল আসবে না একটা, গুণ করার পরে একটা গুণফল আসবে, মানে সে দ্যাট ইজ প্রোডাক্ট। সে আনসাইন্ড, যেরকম এমইউএলটা হচ্ছে আনসাইন্ড, আর আই এমইউএল থাকলে সেটা হচ্ছে সাইন। এভাবে একইভাবে আই এমইউএল মানে এটা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে সাইন্ড, আর এমইউএল হচ্ছে এটা আনসাইন্ড। আই থাকলে সাইন্ড, আই না থাকলে আনসাইন্ড, এটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দ্য সাইন প্রোডাক্ট ইজ ইন এএক্স। অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে দেখো এএল কে মাল্টিপ্লাই করছো, মানে এএল হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড, আর সেভ করছো কোথায়? প্রোডাক্টটা সেভ হচ্ছে কোথায়? প্রোডাক্টটা সেভ হচ্ছে এএক্স এ। প্রতিটা ক্ষেত্রে দেখো প্রোডাক্টটা সেভ হচ্ছে এএক্স। অর্থাৎ দেখো এই চারটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যে অপারেশন গুলো আমরা দেখলাম, প্রথমেই প্রতিটা ক্ষেত্রে এএলটা কমন, এএল কে মাল্টিপ্লাই করা হবে, আর এএক্স এ গিয়ে প্রোডাক্টটা সেভ করা হবে। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। দ্যাটস ভেরি ইজি। আর এই ইনস্ট্রাকশন গুলো আমরা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে দেখবো পরবর্তীতে। আর তোমরা দেখবা 16 বিট মাল্টিপ্লিকেশন, জাস্ট দ্যাট ইজ ভেরি ইজি। জাস্ট তোমরা যদি জানো, আসলে সবচেয়ে বড় কথা প্রথম দিকে ক্লাসগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যদি জানি যে কোনটা 8 বিট কোনটা 16 বিট, যেমন সিএল, এএক্স বিএক্স ডিএক্স, এএক্স বিএক্স সিএক্স সিএল, এভাবে এগুলো যদি থাকে, এএক্স বিএক্স
এগুলো যদি থাকে সিএল, এগুলো এল সিএল বিএল, এগুলো হচ্ছে 8 বিট। আবার এই যে সিএক্স ডিএক্স, সিএক্স ডিএক্স যদি থাকে এটা হচ্ছে 16 বিট। সিএক্স ডিএক্স এটা হচ্ছে 16 বিট। এগুলো একদম প্রথম দিকে ক্লাস আমি তোমাদেরকে শিখাইছি, বলছি কোনটা কোনটা হচ্ছে, কোনটা দিয়ে তুমি 8 বিট বুঝবা, কোনটা দিয়ে 16 বিট বুঝবা, কোনটা দিয়ে 32 বিট বুঝবা, কোনটা দিয়ে 64 বিট বুঝবা, এগুলো তোমাদেরকে আমি প্রথম দিনই বলছি। তাহলে তোমাদের আর প্রতিটা ইনস্ট্রাকশন তোমাদের দেখার দরকার নাই। হ্যাঁ, তুমি যে এটা এখানে এমইউএল সিএক্স, তাহলে তুমি বুঝে যাবে যে এটা হচ্ছে 16 বিটের জন্য। তাহলে তুমি কথা আগের কথাটা সেম বলতে হবে কি, ax is multiplied by cx, the unsigned product is in dx minus ax। প্রতিটা dx minus ax এ গিয়ে সেভ হবে, আর প্রতিটার ক্ষেত্রে ax টা কমন 16 বিটের ক্ষেত্রে। একইভাবে দেখো 32 বিটের ক্ষেত্রে কি হচ্ছে, 32 বিটের ক্ষেত্রে ই থাকতে হবে সামনে, ই, এই যে ex ex, তাহলে edx ex ebx এগুলো হচ্ছে 32 বিট। আর 64 বিটের ক্ষেত্রে আর থাকতে হবে, আর এক্স আর 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 ইএক্স আর সিএক্স আর বিএক্স আর ডিএক্স, এগুলো হচ্ছে 64 বিট। এই যে দেখো, এই যে 64 বিট, আর এক্স আর ডিএক্স আর বিএক্স এগুলো হচ্ছে 64 বিট। সো দিস আর ভেরি ইজি। তুমি যদি 16 বিট কোনটা, 32 বিট কোনটা, 8 বিট কোনটা, 64 বিট কোনটা যদি জেনে যাও, তাহলে এই ইনস্ট্রাকশন প্রতিটা তোমাদের আলাদা আলাদা শেখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট একটু ধারণা পেয়ে গেলেই হয়ে যাবে, নাথিং এলস। সো আই থিংক তোমরা এই জিনিসগুলো পারবা, এগুলো আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। তো এই ইনস্ট্রাকশনগুলো তোমরা একটু একটু দেখে নিবা। এগুলো আসলে খুব সহজ, ইজি। মাইক্রোপ্রসেসর কোর্সটা টাফ হইতে পারে, কিন্তু এখানে তোমার এই এই যে এই ইনস্ট্রাকশন গুলো বা এগুলো একটু যদি বুঝে যাও, তাহলে এগুলো তেমন কিছু নয়। এরপরে ডিভিশন, একইভাবে এক্সাম্পল অফ 8 বিট ডিভিশন, যেটা আমাদের স্লাইডে ছিল না। এক্সাম্পল 8 বিট ডিভিশন, আর 8 বিট ডিভিশনের ক্ষেত্রে কি হবে এটা একটু তোমাদেরকে বলি। যেমন এই যে ডিফ সিএল, ডিফ সিএল মানে এটা হচ্ছে সামনে কিছু নাই, তার মানে এটা আনসাইন্ড, আর যে সামনে আই থাকবে সেটা হচ্ছে সাইন। তো ডিফ সিএল কি হবে, ax is divided by cl, আর কোশ্চেনটা কোথায় সেভ হবে, এল এ গিয়ে সেভ হবে, এন্ড দ্য আনসাইন রিমাইন্ডার ইজ ইন ah, যেটা একটু আগে আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখছিলাম, 8 বিট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। সেখানে কি বলছিলাম, al, খেয়াল করো 8 বিট মাল্টিপ্লিকেশনের অপারেশনটা মনে করো, 8 বিট মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন অপারেশনটা মনে করো কি ছিল। আমি 8 বিট মাল্টিপ্লিকেশন অপারেশন বলছি, al is multiplied by cl, এই যে এখানে cl ছিল, al is multiplied by cl, the unsigned product is in al, তাই না, মনে পড়ছে। al is multiplied by cl, the unsigned product is in ax। এখানে ax এর জায়গায় আসবে al, al এর জায়গায় আসবে ax। কোথায়, 8 বিট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। কিন্তু মাল্টিপ্লিকেশনে কোনো তো রিমাইন্ডার থাকে না, কোনো গুণ শেষ বা ভাগ শেষ থাকে না মাল্টিপ্লিকেশনে, কিন্তু ভাগ ভাগ এই ভাগের ক্ষেত্রে, ডিভিশনের ক্ষেত্রে থাকতে পারে। ডিভিশনের ক্ষেত্রে যদি রিমাইন্ডার থাকবে, সেজন্য রিমাইন্ডারটাও এক জায়গায় সেভ করতে হবে। কোশ্চেনটা এক জায়গায় সেভ হবে, রিমাইন্ডারটা আরেক জায়গায় সেভ হবে। সব জায়গায় সেম দেখো, ওই যে কোশ্চেনটা সবগুলো কোশ্চেন এএল এ সেভ হচ্ছে, দেখছো সবগুলো কোশ্চেন এএল এ সেভ হচ্ছে, আর রিমাইন্ডারটা এইচ এ সেভ হচ্ছে। আর আগের কথাগুলো সেম আগের মতোই, ax is divided by cl, ax is divided by bl, ax is divided by byte content memory segment location, sorry stack segment memory location, byte content stack segment memory location, that's it, address by bb। আর d থাকলে signed, i থাকলে সরি d থাকলে unsigned, i থাকলে signed, এই জিনিসটা তোমরা জানো। তো এগুলো একটু পড়তে হবে, অ্যানালাইসিস করতে হবে, নিজেকে ঝালাই করতে হবে। তারপর সেম 16 বিট, ওইটা আমরা ওই যে মাল্টিপ্লিকেশনটা বুঝে ফেলে, এটাও ইজিলি বুঝে ফেলবো। তারপরে হচ্ছে 32 বিট, সেম মাল্টিপ্লিকেশন বুঝে ফেললে এটাও বুঝে ফেলবো। তো এই টেবিল গুলা আমরা কোনো অবস্থায় টেবিল গুলা বাদ দিব না আর কি। তারপর হচ্ছে 64 বিট মাল্টিপ্লিকেশনটা বুঝলে আমরা এটাও বুঝে ফেলবো। তো এরপর আমাদের যে নেক্সট যে কাজটা, যে নেক্সট যে জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিসিডি এন্ড ASCII অ্যারিথমেটিক। যেটা তোমরা জানো যে বিসিডি এর ক্ষেত্রে আমরা জানি যে বিসিডি হচ্ছে আমাদের বাইনারি কোডের ডেসিমাল। এটা একটা কোড যেটা তোমাদেরকে আমি কোডিং বিভিন্ন টাইপের কোড পড়ানোর সময় ASCII কোড, এক্সটেন্ডেড ASCII কোড, ইউনিকোড, যেটা তোমাদেরকে আমি অনেকেই আমি তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? স্যার ভাইভাতে অনেকে জিজ্ঞেস করছে, অনেকে পারছে, 50% পারছে, 50% পারে নাই। ওকে, সো এই জিনিসগুলো তোমাদেরকে আমি অলরেডি আগে বলছি, পড়াইছি। তো এখানে যে জিনিস আমরা এখন দেখবো যে বিসিডি এবং ASCII অ্যারিথমেটিকটা কেমন হতে পারে। বলা হচ্ছে যে the microprocessor allows arithmetic manipulation of both BCD and ASCII data. This is accomplished by instructions that adjust the numbers for BCD and ASCII arithmetic. যেটা আমরা জানি যে BCD কোড এবং ASCII কোড, BCD কোড যেহেতু
তাহলে বিসিডি কোড যখন একটা নাম্বারের বিসিডি কোড বলবো, একটা সংখ্যার বিসিডি কোড, একটা সংখ্যার একটা আলাদা একটা বিসিডি কোড আছে না, 4 বিট করে, প্রতিটা সংখ্যা 4 বিট করে একটা বিসিডি কোড আছে না, আবার প্রতিটা সংখ্যার একটা অ্যাসকি কোড আছে না, আছে কিনা? হ্যাঁ স্যার। আমি তোমাদেরকে একটু পিটার নর্টনটা একটু শেয়ার করি। যেটা তোমাদেরকে আর্লিয়ার আমি শেয়ার করছিলাম। এই যে যেমন দেখো, এই যে জিরো, জিরো আসলে জিরো, ঠিক আছে, কিন্তু জিরোর তুমি যখন অ্যাসকি কোড বলবা, জিরোকে লিখতে হবে এভাবে, 1 কে লিখতে হবে এভাবে, এভাবে কিভাবে দেখো, 44 কে লিখতে হবে এভাবে, কোনো একটা স্ল্যাশকে লিখতে হবে, স্ল্যাশের জন্য আবার এই স্ল্যাশের জন্য তোমার এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট, আবার এটা ক্যারেক্টার, এই স্ল্যাশ ক্যারেক্টারের জন্য তোমার আসতে হবে এটা, অ্যাসকি কোড হচ্ছে এটা। আবার 0 1 2 3 4 এগুলোর জন্য অ্যাসকি কোড হচ্ছে পরের অংশ, অর্থাৎ এটা যদি ক্যারেক্টার হিসেবে 0 1 2 3 4 থাকে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। অর্থাৎ যদি ক্যারেক্টার হিসেবে 0 1 2 3 থাকে, তাহলে তার ইয়াটা হবে এটা, আজকে কোড হবে এটা। কিন্তু শুধু জিরো যদি থাকে, মানে ডেসিমাল, শুধু ডেসিমাল জিরো যদি থাকে, তাহলে ক্যারেক্টার হবে সেটার আজকি কোড হবে এটা। ওকে। আর এরপরে যেমন দেখে প্রতিটারই আলাদা আলাদা আজকি কোড দেওয়া আছে, এবং প্রতিটা লেটারের আজকি কোড দেওয়া আছে, যে ক্যাপিটাল এবিসিডি, যেটা তোমাদেরকে আমি আগেও দেখাইছিলাম, ক্যাপিটাল এবিসিডি থেকে শুরু করে তারপর স্মল এবিসিডি আসবে। ক্যাপিটাল এবিসিডির ক্ষেত্রে অ্যাসকি কোড হবে একরকম, স্মল এবিসিডির ক্ষেত্রে অ্যাসকি কোড হবে আরেক রকম। যেমন স্মল এ মানে 97, 97 অ্যাসকি কোড হবে এটা। সো এরকম আজকি কোড গুলো আমরা এভাবে কি করতে হবে, তোমার 8 বিট করে আজকি কোড গুলোকে শো করতে হবে। আর বিসিডি কোড গুলোকে শো করতে হয় ইউজুয়ালি 4 বিট করে, বিসিডি কোড গুলো শো করতে হয় 4 বিট করে বিসিডি কোড গুলোকে তোমাদের ইউজুয়ালি শো করতে হয় 4 বিট করে, বিসিডি কোড গুলো শো করতে হয়। আমি একটু বিসিডি কোড তোমাদেরকে একটু শো করি, এটা মেবি আমার কাছে স্ক্যান করা আছে। বিসিডি কোড সেটা স্ক্যান করা এখানে থাকতে পারে। Nothing wrong. তোমরা একটু হোল্ড করো।
ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাকে নিশ্চয় শোনা যাচ্ছে না? আমি একটা সার্চ করে দেখলাম, আমার কাছে বিসিডি কোডের ওই বইটা ছিল। আচ্ছা হোয়াট এভার, আমি তোমাদেরকে একটু বিসিডি কোডের এই ইলাবোরেশনটা ইলাবোরেটলি এখানে এই নোট অনে বলা নাই। তো আমি তোমাদেরকে একটু বিসিডি কোড নিয়ে একটু বলি। থাকতে পারে, নাহলে অনলাইন থেকে সার্চ করবো। ওকে, তো আমাদের ইউজুয়ালি যেটাকে আমরা বলি যে ডেসিমাল রিপ্রেজেন্টেশন, মানে বাইনারি কোডের ডেসিমাল। তো ওইটাকে এভাবে, যেটা তোমাদের এটা বলছিলাম যে 4 বিট করে এখানে শো করা হয়। যেমন এই যে 0 কে 4টা 0, 1 কে 001 এভাবে শো করা হয়। সো ইন দ্যাট সেন্স যে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন প্রথমে দেখানো হচ্ছে, প্রথমে এটা ASCII কোড, যে ASCII কোডের যে ক্যারেক্টার সেটা তোমার যেটা একটু থাকে তোমাদেরকে বললাম। এখানে ছোট কয়েকটি দেখানো হয়েছে যেটা তোমাদেরকে আমি ইলাবোরেটলি নটন থেকে দেখাইছি। এই যে এটা ASCII কোড রিপ্রেজেন্টেশনটা এখানে শো করছে, আর স্পেশাল কন্ট্রোল ক্যারেক্টার এটা এখানে শো করছে। আচ্ছা বিসিডি কোডটা এখানে, তারপরে বিসিডি কোডটা এখানে দেয়া নেই। ওকে, জাস্ট আমরা একটা অপশন থেকে যাই। এবার এখানে আমরা বিভিন্ন এখানে ইমেজ গুলো থেকে বুঝতে পারি। এই যে দেখো বাইনারি কোডের ডেসিমাল, যেমন বিসিডি। স্যার আপনার কথা না আজকে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, সো হ্যাভ এ লুক। যেমন দেখো ধরো এই যে এটা জিরোর বিসিডি হচ্ছে এটা, জিরোর বিসিডি হচ্ছে এটা। আবার জিরোর এটা হচ্ছে তোমার 2 এর পাওয়ার হিসেবে আসছে, এগুলো এগুলো 2 এর পাওয়ার হিসেবে দেখানো হচ্ছে। এখানে যে 0 মানে হচ্ছে এটা, এটার সাথে আবার যদি 0011 যোগ করো তখন হয়ে যাবে এটা। আবার 1 এর বিসিডি কোড হচ্ছে এটা, এটার সাথে যদি আবার তুমি 0011 যোগ করো, যেমন 0001 এর সাথে এই 0011 যোগ করলে কত হবে? যেমন 1 আর 1 এর 10 এর শূন্য হাতে 1, 1 আর 1 এর 10 এর শূন্য হাতে 1, আর এই 1 শূন্যের সাথে যোগ হয়ে 1 হবে, আর সামনে এই শূন্যটা বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ জাস্ট নর্মাল যোগফল করলেই তোমার এইটা ইজিলি আমরা এখান থেকে পেয়ে যাবো। তো এটা দিয়ে বিসিডি কোড, অর্থাৎ শুধু যেটা 4 বিট করে থাকবে, যেটা ইনিশিয়ালি তোমাদেরকে আমি বললাম। সো আর বিসিডি কোড সম্বন্ধে আমরা যদি জানতে চাই, যে বিসিডি কোড বাইনারি কোড ডেসিমাল ইজ অ্যানাদার প্রসেস অফ কনভার্টিং ডেসিমাল নাম্বারস ইনটু দেয়ার বাইনারি ইকুইভ্যালেন্টস। এবং এটার জন্য এটা স্বাভাবিকভাবে এটার বেসটা এটার ডেসিমালের বেসটা হবে 10 স্বাভাবিকভাবে, যেটা তোমরা জানো। কিন্তু এটাকে আমরা ট্রান্সফার করব বা সেন্ড করব এটাকে 2 বেসে, অর্থাৎ বাইনারি বেস, এটাকে আমরা ইউজুয়ালি ট্রান্সফার করব বা সেন্ড করব। আর এটার যে বাইনারি পাওয়ার, যেটা তোমরা একটু আগে যেটা তোমরা দেখতে পাচ্ছিলে 8421 যেটা বললাম, এটার যে বাইনারি পাওয়ার সেটা হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8। এটা হচ্ছে বাইনারি ওয়েট। অর্থাৎ
প্রথম যেটার একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে 1, দশক স্থানীয় অঙ্ক 2, শতক স্থানীয় অঙ্ক 4, তারপরটা হচ্ছে 8। যেমন দেখো একটা বাইনারি করে ডেসিমাল একটা নাম্বার এখানে তোমাদের শো করছে। যেমন দেখো 357, তাহলে 3 এর 4 বিট বাইনারি নাম্বার নিব, 5 এর 4 বিট বাইনারি নাম্বার নিব, 7 এর 4 বিট বাইনারি নাম্বার নিব, এবং পুরোটা মিলে যখন এটা একটা বড় একটা সংখ্যা হয়ে যাবে তখন এটা হবে 357 এর বাইনারি কোডের ডেসিমাল কোড। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো। কিন্তু নরমালি যখন এটা কিন্তু 357 কে অর্থাৎ ডেসিমাল কে বাইনারিতে নেওয়া না, কিন্তু দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এটা এই ডেসিমাল কিন্তু তুমি বাইনারিটা নাও নাই, ঠিক আছে? এটা ডেসিমাল কে তুমি বাইনারি কোডের ডেসিমাল নিছো। আমি কি তোমাদেরকে পার্থক্যটা বুঝাতে পারছি? আমি মেইনলি তোমাদেরকে এই জিনিসটাই দেখাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে সার্চ করে, যে মূল যে বিষয়টা যাতে তোমাদের মধ্যে কনফিউশন না থাকে, যে এই যে 357 ধরো এটা একটা সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, এটা একটা সংখ্যা, এই সংখ্যাটাকে তুমি যদি বাইনারি করে ডেসিমাল করতে যাও, এই সংখ্যাটাকে যদি বাইনারি করে ডেসিমাল করতে যাও, তাহলে বাইনারি করে ডেসিমাল করার জন্য তোমার লাগবে হচ্ছে পাশের, বাইনারি করে ডেসিমাল করার জন্য তোমার লাগবে হচ্ছে পাশের এই সংখ্যাটা, অর্থাৎ 4 বিট 4 বিট করে, প্রতিটা 4 বিট করে 357 এ 4 বিট করে একটা বাইনারি করে ডেসিমাল তুমি এখান থেকে পেতে পারো। এবং সেটার উপর ভিত্তি করে যেমন এই যে দেখো, এই যে BCD 8421 যে কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান। এখানে ইউজুয়ালি 4 বিট করে থাকবে আর কি, এটা এখানে যদিও 8 বিট করে দেখানো হচ্ছে, এটা ইউজুয়ালি 4 বিট করে, 4 বিটের পরে করে আবার বেড়ে যাবে, 4 বিটের পরে যে 4 বিটের পরে করে বেড়ে যাচ্ছে, 4 বিটের পরে করে বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা তোমরা ইজিলি এখান থেকে বুঝতে পারবে। এটা হচ্ছে BCD কোড। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো কিনা? আমি কি মুভ করবো, মানে নাকি এটা আরেকটু বলবো যদি কারো কোনো সমস্যা থাকে? এটা সবাই বুঝতে পারছো স্টুডেন্টস? আমি এখন অনলাইনে আছি। জি স্যার। আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে আমি এটা ক্রস করে দিই। আর এরপর আমার স্ক্রিনটা আবার শেয়ার করি। এটা লাগবে না। সো এরপর এটা ASCII কোড সম্বন্ধে আমরা জানলাম, এগুলো হচ্ছে ASCII কোড। আর এরপরে আমরা মেইনলি এখানে যেটা সম্বন্ধে আমরা আসলে জানছি যে BCD এবং অ্যারিথমেটিক, ASCII অ্যারিথমেটিক, BCD এন্ড ASCII অ্যারিথমেটিক, সেটাই সেই জিনিসটা আমরা মেইনলি আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো। তো BCD এবং ASCII অ্যারিথমেটিক, এগুলো BCD এবং ASCII কোড সম্বন্ধে আমরা জানো, এটা নিয়ে সময় নষ্ট করবো না। এরপরে হচ্ছে BCD অ্যারিথমেটিক, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু আমাদের এখানে ইনস্ট্রাকশনগুলো সম্বন্ধে জানতে হবে। যেমন এখানে একটা ইনস্ট্রাকশন আছে DAA, ডেসিমাল অ্যাডজাস্ট আফটার এডিশন, DAS, ডেসিমাল অ্যাডজাস্ট আফটার সাবট্রাকশন, মানে এই যে নামগুলো, এই ইনস্ট্রাকশনগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। তারপরে এই যে DA ইনস্ট্রাকশন কি? DA ইনস্ট্রাকশন ফলোজ দ্য অ্যাড অ্যান্ড ADC ইনস্ট্রাকশন টু অ্যাডজাস্ট দ্য রেজাল্ট ইনটু BCD রেজাল্ট, অর্থাৎ এটা BCD ইনস্ট্রাকশন আসলে, এটা BCD এর জন্য এই DA ইনস্ট্রাকশন কাজে লাগে, কিন্তু এখানে দুটি ইনস্ট্রাকশন কাজ করবে, এডিশন এন্ড এডিশন উইথ ক্যারি। আর DS ইনস্ট্রাকশনে কাজ করবে হচ্ছে সাবট্রাকশনের সাথে, অর্থাৎ এটা ইউজুয়ালি সাবট্রাকশনের সাথে কাজ করে, বলা হচ্ছে ফাংশনস অ্যাজ ডাজ DA ইনস্ট্রাকশন এক্সেপ্ট ইট ফলোজ দ্য সাবট্রাকশন ইনস্টেড অফ অ্যান এডিশন, অর্থাৎ DA ইনস্ট্রাকশনটা এডিশনের সাথে কাজ করে মতো, এডিশন এবং এডিসি, মানে DA ইনস্ট্রাকশনটা করার জন্য ADD, এডিশন এবং এডিসি ইনস্ট্রাকশন দুইটাই লাগবে। আর DAS ইনস্ট্রাকশনটা করার জন্য সাবট্রাকশন এবং তোমার সাবট্রাকশন উইথ বোরো, ওই দুইটা ইনস্ট্রাকশন তোমার এখানে লাগবে। এরপর যে ASCII অ্যারিথমেটিক, এগুলো খুব ইউজুয়াল কথাবার্তা, যে ASCII ইনস্ট্রাকশন ফাংশনস উইথ 4 এর নাম্বারস ভ্যালু 30 থেকে 39, মানে 0 থেকে 9 পর্যন্ত। 4 ইনস্ট্রাকশনস হতে পারে AA, AD, AM, AS। এ কি? ASCII অ্যাডজাস্ট আফটার এডিশন, ASCII অ্যাডজাস্ট বিফোর ডিভিশন, ASCII অ্যাডজাস্ট আফটার মাল্টিপ্লিকেশন, ASCII অ্যাডজাস্ট আফটার সাবট্রাকশন, অর্থাৎ এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, চারটার জন্য 4টা ইনস্ট্রাকশন ASCII অ্যারিথমেটিকে হতে পারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলা ইলাবোরেট আমরা পড়বো না, আমরা জাস্ট এই 3টা নাম শিখবো, এগুলো ইলাবোরেটলি আমরা দেখবো না, এগুলো দেখা দরকার, জাস্ট নাম, এদের কাজগুলো আমরা পরবর্তীতে দেখবো। আর এই কাজগুলো দেখার জন্য স্বাভাবিক এদের ইনস্ট্রাকশন যখন আমরা দেখবো, এই ইনস্ট্রাকশনগুলো দেখার জন্য আমাদের স্বাভাবিকভাবে এখানে কিছু টেবল অবশ্যই দেয়া থাকবে, বা ইনস্ট্রাকশনের এই যে ইনস্ট্রাকশনের যে নামগুলো বা এরকম কিছু এক্সাম্পল দেওয়া থাকে, সেগুলো আমরা দেখবো পরবর্তীতে। সো এটার মাধ্যমে আমাদের বেসিক যে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলা, এটার মাধ্যমে আমাদের বেসিক অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো শেষ করতে পারি, কমপ্লিট করতে পারি। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বেসিক লজিক ইনস্ট্রাকশনস। এবং বেসিক লজিক ইনস্ট্রাকশনস এর মধ্যে আমাদের যেটা প্রথমে আমরা দেখবো যে এন্ড, অর, এক্সক্লুসিভ, অর, নট। যেহেতু আমরা বেসিক অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন সম্বন্ধে জেনে ফেলছি,
এবং স্বাভাবিক আমরা এরপরে এন্ড অর নট এগুলো সম্বন্ধে জানবো, যেহেতু আমরা ডিজিটাল লজিক ডিজাইন করছি। তোমরা ডিজিটাল লজিক ডিজাইন করছো না? করছো কি না এই সেমিস্টারে আছে? করছি স্যার। সো আই থিঙ্ক তোমরা ইজিলি এখান থেকে এন্ড অর নট, এক্সক্লুসিভ অর ইত্যাদি ইত্যাদি এগুলো নেগেশন এই ইনস্ট্রাকশন গুলো সম্বন্ধে তোমরা জানবে। সো এটা আমি আজকে তোমাদেরকে এই জিনিসটা দেখাবো না, এটা তোমাদেরকে আমি আগামী ক্লাসে দেখাবো। এবং তোমাদের কি ঈদের ছুটির কোনো বিষয় কি এখন আপাতত আছে? ঈদের না ছুটির কোনো স্যার, বিষয় কি আছে? বলেন কিছু। না স্যার, এখনো জানায়নি। আচ্ছা আমাদের সমস্যা। কদরের আগের দিনই বন্ধ দেয়। আচ্ছা এটা তো ইউজুয়াল টাইমে যখন তোমরা রেগুলার তোমাদের ক্যাম্পাসে ক্লাসরুমে গিয়ে ক্লাস করো তখন, তাই না? স্যার গতবারও তো রোজায় ক্লাস হয়েছিল, এই অনলাইনে তো কদরের আগেই বন্ধ দিয়েছিল, কদরের আগ থেকে। কদরের আগে বন্ধ দেয়। এখন আসলে তোমাদের যা অবস্থা, তোমরা তো এখন সবাই হলিডেতেই আছো, বাড়িতেই আছো যার যার, তাই না? জি স্যার। এখন এখন তোমরা আর বলার সুযোগ নাই যে স্যার বাড়িতে যাব, ছুটি দিয়ে দেন, ঠিক না? তাও এখন স্যার ঈদের বন্ধটা তো লাগে। জি স্যার। তোমরা এখন পুরোপুরি লকডাউনের মধ্যে আছো, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে এর চেয়ে বড় বন্ধ ছুটি তো আর হইতে পারে না, ঠিক না? এখন পুরোপুরি তোমরা ঘরোয়া আমেজে আছো, ঘরে সবার সাথে আছো, কাউকে হল লাইফ মেনটেন করতে হচ্ছে না, ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট অনলাইনে ক্লাস করতে হচ্ছে, ঠিক না? সো তোমরা নর্মালি আসলে হলিডে মুডেই আছো সবাই গত অলমোস্ট 1 বছর ধরে, তাই তো? জি স্যার, 1 বছর হয়ে গেছে। নাকি ভুল বললাম? স্যার 1 বছর হয়ে গেছে। এই তো 1 বছর ধরে তোমরা হলিডে মুডে আছো, সেটাই তো? নাকি ভুল বললাম? জি স্যার। স্যার 1 বছর 4 মাস স্যার। 1 বছর 4 মাস কেমনে হইলো ভাই? এটা না তো স্যার, 1 মাস। আমাদের স্যার গত বছর মার্চের লাস্টে বন্ধ দিয়ে দিছিল। মানে মার্চের লাস্ট থেকে লকডাউন শুরু হয়েছে আর কি। হ্যাঁ স্যার। লকডাউন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ স্যার। তার মানে 1 বছর হয়েছে আর কি। 1 বছর গত হ্যাঁ, বছর। মার্চের 17 তারিখ থেকে আমাদের বন্ধ ছিল, গত বছর মার্চের 17 তারিখ থেকে সব। হ্যাঁ সেটাই বলছি, মার্চে 17, মানে 1 বছর থেকে একটু বেশি হয়েছে আর কি। গত বছর মার্চ আর এখন এপ্রিল, এপ্রিল চলতেছে, ঠিক না? জি স্যার। আর ও 1 বছর 4 মাস কি হিসাব করে বললো বলো? স্যার বন্ধ বলছি আমি স্যার, 1 বছর 4 মাস পর্যন্ত বন্ধ। কেমনে আরে 1 বছর 4 মাস পর্যন্ত এক বললো? বছর 1 মাস। মার্চ থেকে এপ্রিল কি 1 বছর 4 মাস হয়? না স্যার, 1 বছর 1 মাস স্যার। তোমাদের যা অবস্থা, তোমাদের অবস্থা হচ্ছে তোমাদের ওই গত সপ্তাহে ভাই বানিয়েছি না সেটার মতো। ওকে তোমাদের ভাই মার্কস দেখাবো তোমাদেরকে, বলো? তোমরা চাইলে দেখাইতে পারি, দেখাবো? কে কে দেখতে চাই? স্যার আমি খুব ইন্টারেস্টেড আমার ভাইবার মার্কস দেখার জন্য, বলো কে কে দেখতে চাও ভাইবার মার্কস? স্যার দেখে আর কি হবে? না তোমাদের তোমাদের ইন্টারেস্ট নাই? তোমরা এই যে ছোটবেলায় খাতা যখন দিত, মানে পরীক্ষা শেষ করতে খাতা দিত, খাতা স্যার দেখতাম। তখন স্যার তখন ভালো লিখতাম তো, তাই স্যার ইন্টারেস্ট থাকতো। স্যার এখন ভালো লিখিও না বা ভালো ভাইবা দিই না, তাই ইন্টারেস্টও নাই খাতা দেখার। তো সেই জন্য তোমাদের কোনো ইমপ্রুভমেন্টের দরকার নাই, নিজেদের নিজেদের কোনো ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট দরকার নাই, তাই তো? যেভাবে আছে সেভাবেই থাকবা। না স্যার, ইমপ্রুভমেন্টের তো দরকার আছে। তো সেই জন্যই তো বলতেছি তোমাদের ইমপ্রুভমেন্ট। যেমন তোমরা যখন পরীক্ষায়, আমরা যখন স্কুলে থাকতাম পরীক্ষা শেষ হওয়ার পরে চিন্তা করতাম, অপেক্ষা করতাম কখন খাতা দিবে, কখন খাতা দিবে। তারপরে যখন খাতা দেখাইতো, তখন খাতা দেখানোর পরে আমরা বুঝতাম যে কে বেশি পাইছে কে কম পাইছে, কার সাথে আমার 1 মার্কের ডিফারেন্স, কার সাথে 2 মার্কের ডিফারেন্স, হ্যাঁ। তো এভাবে চিন্তা করতাম না। তো এই যে বিষয়টা এভাবে দেখার পর আমরা কি করতাম, আমরা দেখতাম যে আমাদের কোন কোন জায়গায় আসলে ভুল হয়েছে বা কোন কোন জায়গায় কারেকশন করতে হবে, ঠিক না? জি স্যার। মানে নিজেকে নিজের কোথায় কোথায় নিজের ইমপ্রুভমেন্ট করতে হবে, নিজের কোথায় কোথায় আরো ইমপ্রুভ করা জরুরি। সো তোমাদের গত সপ্তাহে ভাইবা নেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমি তোমাদেরকে কিছু শিখাইছি কিন্তু অনেক বেশি কিছু শিখাইতে পারি নাই, এবং বেশিরভাগ স্টুডেন্টকে আমি কিছুই শিখাইতে পারি নাই, তাই তো নাকি? ঠিক না?
তোমাদের ভাইবার কন্ডিশন থেকে আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ স্টুডেন্টকে আমি কিছুই শিখাইতে পারি নাই। তোমরা কি আমার সাথে একমত কিনা বলো? আমার সাথে একমত? স্যার আপনি শিখাইছেন স্যার, আমরা শিখি না এটাই। তো তোমরা শিখো নাই? যদি তোমাদেরকে আমি তোমরা যদি মনে করো যে না স্যার শিখাইছে, যদি স্যার শিখাইও থাকে, তোমাদের যদি প্রবলেম থাকে, তো তোমরা কি সেটা স্যারকে জিজ্ঞেস করছো যে স্যার এই জায়গায় সমস্যা ছিল, আমরা এই টপিক এই চ্যাপ্টারের এই অংশগুলো ভালো, এই চ্যাপ্টারের এই পার্ট গুলো ভালো করে বুঝি নাই, এই চ্যাপ্টারের এই টপিক গুলো বুঝি নাই, এই চ্যাপ্টারের ইনস্ট্রাকশন গুলো বুঝি নাই, এক্সাম্পল বুঝি নাই, ফিগার বুঝি নাই, তোমরা কি স্যারকে জিজ্ঞেস করছো? বলো, জিজ্ঞেস করছো? তোমরা জিজ্ঞেস করো না। তোমরা তোমাদের প্রবলেম যদি থাকেও, সেটা তোমাদের প্রবলেম গুলা সলভ করো নাই। এবং তোমরা অনেককেই আমি যখন প্রশ্ন করছি, তখন আমি চিন্তা করছি যে তাদের মাথার উপরে কোনো ছাদ আছে কিনা। বুঝছো? আমি চিন্তা করছি তাদের মাথার উপরে আসলে কোনো ছাদ আছে কিনা। কেন এটা চিন্তা করছি বলো তো? কেন চিন্তা করছি এটা? বলো, এটা কে বলতে পারবে যে স্যার হঠাৎ করে তার মাথার উপরে ছাদ আছে কিনা এটা চিন্তা করছে কেন? বলো, বলতে পারবে কেউ? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বললাম যে এই কথাটা কেন বললাম যে ছাদ আছে কিনা মাথার উপরে। কেউ বলতে পারবে না? স্যার হয়তো কোয়েশনটা শোনার পর মনে হয় যে টপিকটা জীবনেও শুনে নাই, আর নামটাই জানে না, কখনো পড়ে নাই সেজন্য। হ্যাঁ, তো এটার সাথে ছাদের সম্পর্ক কি? এটা তোমার কথাটা শোনা যাচ্ছে না। এটার সাথে ছাদের সম্পর্ক কি? তোমার কথাটা আমি বুঝলাম, আনসারটা পাইছি, দ্যাটস অলরাইট। বাট এটা যে আমি বললাম যে তার উপরে ছাদ আছে কিনা, আমি চিন্তায় পড়ে গেছি। বলো, বলতে পারবে? না স্যার বলতে কিলটনশিল বলতে পারবে? স্যার কেউ তো স্যার পারে নাই, সেই জন্য ছাদ আছে ছাদ নেই বলতেছেন আর কি স্যার। আপনি স্যার যেগুলো জিজ্ঞেস করছেন কেউ স্যার ভালো করে উত্তর দিতে পারে না, এই জন্য আপনি এটা বলতেছেন আর কি। না, আমি কারোর এটা উপর আপনার ছাদ নেই। প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যে অনেককে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। অনেককে প্রশ্ন জিজ্ঞেস করার পরে আমার কাছে মনে হয়েছে যে এই তাদের তাদের হয়তো তাদের এই মাথার উপরে তাদের বিল্ডিং এ বা তাদের ঘরে ছাদ নাই। বুঝছো? হ্যাঁ, তো এটা কেন বললাম? কারণ স্যার কেউ পড়া পারে নাই স্যার, আপনি যারা কারণ জিজ্ঞেস। কারণ আমার কাছে মনে হয়েছে যে তারা আকাশ থেকে পড়ছে। সেখানে হ্যাঁ আমি স্যার। চিন্তা করে দেখছিলাম যে তাদের নিশ্চয়ই বাসার মধ্যে ছাদ নাই। তাদের হ্যাঁ বাসায় স্যার। যদি ছাদ থাকতো, হুম, তাহলে তো তারা আকাশ থেকে পড়তে পারতো না, ঠিক না? হ্যাঁ স্যার। এখন তাদের বাসায় যেহেতু ছাদ নাই, তার মানে তারা আকাশ থেকে পড়তেছে আমার কথা শুনে। বুঝছো? এবং আমি তাদেরকে প্রশ্ন করার পর আমার তাই মনে হয়েছে যে তারা জাস্ট এই ফার্স্ট, আমি যে একটা টপিক নিয়ে প্রশ্ন করলাম, এই ফার্স্ট ওই টপিকটা সম্পর্কে সে শুনলো বা জানলো। তো এই জিনিসটা কেন, এটা এটা তো খুবই আমার জন্য আনএক্সপেক্টেড যে তোমরা খুব সহজ জিনিসগুলা তোমরা 8 বিট, 4 বিট, 16 বিট এই জিনিসগুলো তোমরা জানো না। 8 বিট মানে বাইট, এটা সবাই জানি, কিন্তু এটা আমি তোমাদের প্রথম ক্লাসে শিখাইছি। 4 বিট মানে হচ্ছে নিবল। এই কথাটা একজন বা আমি এই যে প্রায় 30 জনের মতো আমি ভাইবা নিয়েছি, তার মধ্যে একজন বা দুইজন আমাকে এই আনসারটা দিতে পারছে। আমি প্রায় সবাইকে একই প্রশ্ন করছি অলমোস্ট।
তারপর আমি কয়েকজনকে 16 বিট জিজ্ঞেস করছি যে 8 বিট যদি বাইট হয় তাহলে 16 বিট কি হবে, সেটা আমাকে অনেকে বলতে পারে নাই। সো এই জিনিসগুলো কিন্তু খুবই কমন এবং বেসিক নলেজ। তুমি মাইক্রোপ্রসেসর পড়বা আর এই বেসিক নলেজগুলো তোমার থাকবে না, তাহলে তো এটা ভেরি ভেরি আনএক্সপেক্টেড। ঠিক আছে, সো আমি আশা করি তোমাদের এই জিনিসগুলো তোমরা ওভারকাম করবে। একটু পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে হবে। যে একটু আগে তোমাদেরকে আমি যখন এই যে মাল্টিপ্লিকেশন এরিথমেটিক ইনস্ট্রাকশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ডিভিশন পড়াচ্ছিলাম, 8 বিট মাল্টিপ্লিকেশন, 16 বিট মাল্টিপ্লিকেশন, 32 বিট মাল্টিপ্লিকেশন, 64 বিট মাল্টিপ্লিকেশন, এভাবে 8 বিট ডিভিশন ইত্যাদি ইত্যাদি। তখন তোমাদেরকে বলছিলাম যে তুমি যদি কোনটা 8 বিটের ইনস্ট্রাকশন বা কোনটা 8 বিটের অপারেন্ড, কোনটা 16 বিটের অপারেন্ড, 32 বিটের অপারেন্ড। যেমন 8 বিট মানে আমরা বুঝবো ax bx, তারপরে 16 বিট মানে বুঝবো cx dx, 32 বিট মানে বুঝবো eax ebx এগুলা, 64 বিট মানে বুঝবো rax rbx rdx এগুলা। মানে r থাকলে 32 বিট, e থাকলে সরি r থাকলে 64 বিট, e থাকলে 32 বিট। তো এভাবে এই জিনিসগুলো তোমরা যদি শিখো তাহলে তোমাদের ইনস্ট্রাকশনের এই যে এক্সাম্পল গুলো, টেবল গুলো তোমাদের পড়তে অনেক ইজি হবে, তাই না? তো তোমাদের এই যে বেসিক নলেজ গুলো তোমার যদি না থাকে, কোনটা 8 বিট ইনস্ট্রাকশন, কোনটা 16 বিট ইনস্ট্রাকশন, এগুলো তোমাদের প্রথম যে ক্লাস আমি শিখাইছি, প্রথম যে একদম ফার্স্ট চ্যাপ্টারে তোমাদেরকে আমি বলছি, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে প্রথম একটা বা দুইটা ক্লাসের রেকর্ডিং দেখলে তুমি বুঝতে পারবে। তো এই জিনিসগুলো আমি আসলে এই জিনিসগুলো তোমাদের কাছে আমি এক্সপেক্ট করি না। আমি চাই যে তোমরা ভালো করে পড়ালেখা করবা, রেগুলার থাকবা, অ্যাটেন্টিভ থাকবা, এবং সবচেয়ে বড় কথা যারা রেগুলারলি ক্লাস করে, ধরো এই যে আজকে যারা যারা আমি আমি একটু বলি নামগুলো বলি, যারা রেগুলার ক্লাস করে, যেমন এখানে ইস্পাতারা আছে, অর্নি, সিয়ার, ফাওজিয়া শারমিন, সাদিয়া জাহান, নয়ন দেব, সানজিদা আলম, সাদিয়া সুলতানা, ফারহানা পারভিন, ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, সাইমা আক্তার, কিল্টন শিল, মোহাম্মদ রায়হান, পুষ্পা, রুদ্র। তো এরাই অলমোস্ট অ্যাটেন্ডেন্স শিট দেখলে বোঝা যায় যে, আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা একটু শো করি, অ্যাটেন্ডেন্স শিট দেখলে বোঝা যায় এরাই ঘুরে ফিরে ক্লাস করে, রেগুলার ক্লাস করে এরাই, বা তোমরা এখন যারা প্রেজেন্ট আছো তারাই রেগুলার ক্লাস করো। স্যার সমস্যা হচ্ছে আমাদের ভার্সিটিটা খুললে স্যার হ্যাঁ পড়াগুলো সব খাতা লিখে লিখে ফেলি আমরা স্যার। হ্যাঁ, এখন স্যার লিখতে পারি না অনেকে, এটাই হচ্ছে সমস্যা স্যার। কিন্তু ওইটার জন্য তো তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিছি যে তোমরা যে ডেইলি পড়ালেখার কাজটা ডেইলি শেষ করবে। তোমাদের সকালে বা দুপুরে তোমাদেরকে যখন আমি ক্লাস নেওয়া হচ্ছে সেটা রাতেই তোমরা শেষ করে ফেলবা। রাতে যে স্যার আজকে কি পড়াইছে, আজকে কোন টেবলটা পড়াইছে, কোন ফিগারটা দেখাইছে, কোন টপিকটা পড়াইছে, কোন টেক্সট গুলা পড়াইছে, কোনগুলাকে ইম্পর্টেন্স দিছে, কোনগুলাকে বাদ দিতে বলছে। যেমন আজকে আমি অনেকগুলো স্লাইড তোমাদের যখন আমি স্লাইড দেখাইছি পড়াইছি, অনেকগুলো স্লাইড তোমাদেরকে আমি বাদ দিছি না? বাদ দিছি কিনা বলো তো? জি স্যার। অনেকগুলো স্লাইড বাদ দিছি না? এখন যে স্লাইড গুলো বাদ দিছি, তুমি যদি এখন একটু ওইটা ঝালাই না করো, কালকে তোমার ওই স্লাইড গুলোর কথা মনে থাকবে? বলো, তুমি কালকে একদম আমি 100% কনফার্ম তুমি কালকে এগুলো ভুলে যাবে যে স্যার কোন স্লাইড গুলো বাদ দিছিল। আমি তো তোমাদের সবগুলো স্লাইড পড়তে বলিনি, বলছি কিনা? যেমন আজকে আমি তোমাদেরকে 42টা স্লাইড আমি দেখাইছি, 42 স্লাইডের মধ্যে আমি মিনিমাম 6-7টা স্লাইড বাদ দিতে বলছি, ঠিক না? বাদ দিতে বলছি না, ঠিক কিনা? তো যেগুলো বাদ দিতে বলছি তো যদি তোমরা ওগুলো আজকে আমার এই লেকচারটা ফলো না করো, তাহলে তোমরা আগামীকালকে ভুলে যাবে না যে কোনগুলো বাদ দিতে বলছে, কোনগুলো পড়তে বলছে। তখন তো দেখা যাবে যে তোমরা হয় সবগুলো স্লাইড পড়ে ফেলতে হবে, নয়তো আমি যেগুলো দিতে বলছি সেগুলো তোমরা রাখবা, আর যেগুলো রাখতে বলছি সেগুলো তোমরা বাদ দিবা। এরকম হইতে পারে কিনা? এরকম হইতে পারে কিনা বলো তো? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্টুডেন্টস? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। তো এরকম হ্যাঁ হইতে স্যার, পারে শোনা কিনা? পারে। হ্যাঁ স্যার। সো তোমাদেরকে অবশ্যই তোমাদের কথা আমি বুঝতে পারছি, যেটা তুমি বলছো কিল্টনশীল, যে এখন তোমরা হয়তো লিখার মধ্যে থাকতেছো না। স্যার বা ম্যাডাম হয়তো বোর্ডে লিখতো, তোমাদের ক্লাসরুমে, ক্যাম্পাসের ক্লাসরুমে বোর্ডে লিখতো, তোমরা খাতায় লিখতা, খাতায় লেখাটা টুকে নিতা, মার্ক করে রাখতা। এখন হয়তো লেখার সুযোগটা পাচ্ছ না, কিন্তু তারপরে অনলাইনের যতটুকু পড়ার সুযোগ, অনলাইনে বা তোমাদের সফট কপি দেওয়া আছে, যতটুকু পড়ার সুযোগ ততটুকু দিয়েও কিন্তু তোমরা তোমাদের কাজগুলো করতে পারো, ইজিলি কাজগুলো করতে পারো। ওইটার জন্য নিজেদের একটা আন্তরিকতা দরকার, পড়ালেখার প্রতি অ্যাটেন্টিভনেসটা লাগবে। অ্যাটেন্টিভনেস না থাকলে
পড়ালেখার প্রতি আন্তরিকতা না থাকলে তোমাদের এই কাজগুলো তোমরা কখনোই করতে পারবে না। ঠিক আছে না? তোমরা ছোটখাটো বিষয়গুলো তোমরা ভুলে যাচ্ছ, বেসিক যে ছোটখাটো নলেজ গুলো তোমরা তোমরা বলতে পারছো না, বেসিক ছোটখাটো নলেজ গুলো সম্বন্ধে তোমাদের ধারণা নাই। ঠিক আছে? সো এই জিনিসগুলো অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করবা। তো এটা তোমাদের শেষ পরীক্ষা না, সামনে আরো অ্যাসাইনমেন্ট থাকবে, পরীক্ষা থাকবে। তো আমি আশা করব তোমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবা। ওকে? তো এখানে এখানে দেখো, আমি তোমাদের কাউকে, তোমরা যে ভাইবা পারো নাই, ভুল করছো, কম নাম্বার পাইছো, অনেকে বেশিরভাগ জিরো পাইছো, 3 এর মধ্যে বেশিরভাগ জিরো পাইছো, আমি কিন্তু কাউকে বকা দিচ্ছি না। তো আমি চাইলে তোমাদেরকে বকাঝকা করতে পারতাম, তোমাদেরকে আমি গালি দিতে পারতাম, তোমাদেরকে এই যে তোমাদের বন্ধু বান্ধবদের, ফ্রেন্ডদের সামনে, ক্লাসমেটদের সামনে অপমান করতে পারতাম, কিন্তু আমি কাউকে কোনো রকম কোনো অপমান করি নাই, কাউকে গালি দিই নাই, কাউকে কোনো বকা দিই নাই, কোনো কোনো কটু কথা, খারাপ কথা বলি নাই। সো আমি তোমাদেরকে ওইটা এইভাবে বুঝাতে চাচ্ছি যে আমি যে জিনিসটা তোমাদেরকে গালি দিয়ে করতে পারি, সেই জিনিসটা আমার কাছে, আমি বিশ্বাস করি সেটা তোমাদেরকে আমি গালি না দিয়েও করতে পারি। তোমরা সেটা তোমরা আমার কাছ থেকে বকা খেতে হবে, বকাঝকা শুনতে হবে, গালি খেতে হবে, এরপরে তোমরা তোমাদের কাজ করবা কেন? সেটা আমি মনে করি না। আমি মনে করি যে তোমাদেরকে আমি গালি না দিয়েও তোমরা তোমাদের কাজটা করতে পারো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি হ্যাঁ স্যার। স্যার। তো আশা করি তোমরা এটা ফলো করবে। যে আমি আজকে চ্যাপ্টার 5 এর অর্ধেক পড়াইছি, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন পুরোটা শেষ করছি, আগামী ক্লাসে লজিক ইনস্ট্রাকশনটা শেষ করব। এই যে আজকে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন পুরোটা শেষ করছি, তোমরা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনটা পুরোটাই তোমরা আজকের মধ্যেই তোমরা এই জিনিসটা কভার করবে, লেকচারটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে? এবং কোন অংশটা স্যার বলো বলো স্যার এটা একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিন স্যার, চ্যাপ্টার 5 দেয়া আছে তো তোমাদের? সবগুলো তো দেয়া, সবগুলো দিয়ে আছে। আচ্ছা স্যার। দাঁড়াও আমি একটু চেক করি। আচ্ছা স্যার। দাঁড়াও আমি দেখি। তোমাদের সবগুলো পিডিএফ তো দিয়ে থাকার কথা। হ্যাঁ, সবগুলো পিডিএফ দেয়া আছে। চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 1 প্রথমে দিয়েছি, তারপর চ্যাপ্টার 2 থেকে 6 পরে দিয়েছি, 6 পর্যন্ত দেয়া আছে, সবগুলো স্লাইড দেয়া আছে। ওকে, তোমাদের গুগল ক্লাসরুমে দেয়া আছে। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা তোমাদের কাজগুলো মনোযোগ দিয়ে করবা এবং তোমাদের পড়ালেখাগুলো ঠিকমতো করবা। কারণ তোমরা যদি ভালো করো, তোমাদের মার্কস পাওয়া বা মার্কস দেওয়া কেউ আটকাইতে পারবে না। পারবে? বলো আমাকে। কেউ তোমাদেরকে মার্কস না দিয়ে বা মার্কস কম দিয়ে থাকতে পারবে? না স্যার। না স্যার। তোমাদেরকে অবশ্যই মার্কস দিতে হবে, তাই তো? কিন্তু তুমি যদি না পারো, তো তাহলে তোমাকে কোথা থেকে মার্কস দিবে? আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি মার্কস বেশি পাও, টিচারের কোনো অসুবিধা আছে? টিচারের কোনো অসুবিধা আছে কিনা বলো তো? টিচারের কোনো অসুবিধা আছে তুমি যদি মার্কস কম পাও, মার্কস যদি তুমি বেশি পাও, টিচারের কোনো অসুবিধা আছে? না স্যার। কিন্তু তুমি যদি মার্কস কম পাও, তাহলে টিচারের অসুবিধা আছে। যেমন অনেকেই আবার 3 এর মধ্যে কিন্তু 2 2.5 আছে, 2.5 পাইছে, এরকমও কিন্তু আছে। 2 পাইছে, 2.5 পাইছে, এরকমও কিন্তু অনেকে আছে। এরা হাইয়েস্ট মার্ক আর কি। বেশিরভাগ 0 1 বেশিরভাগ পাইছে তোমাদের স্টুডেন্টদের মধ্যে, সেটা ঠিক, সেটা ওকে। কিন্তু যারা 2 এবং 2.5 পাইছে, আমি কিন্তু তাদের কথা বলতেছি না। অর্থাৎ আমি চাই তোমরা মার্কস বেশি পাও, আমি কখনোই চাই না তোমরা মার্কস কম পাও। যারা মার্কস কম পাইছো, আমি মেইনলি তাদের জন্যই কথাগুলো বলতেছি, যে তোমরা কেন 0 আর 1 পাবা 3 এর মধ্যে। তোমরা তো 3 এর মধ্যে 3 পাওয়া উচিত, মিনিমাম 2 পাওয়া উচিত, 2.5 পাওয়া উচিত। তোমরা একদমই আমি 3টা প্রশ্ন করছি, সবাইকে 3টা করে প্রশ্ন করছি, তোমরা একদমই একটা প্রশ্নের উত্তর দিতে পারবা না কেন? এই জিনিসটা কেন হবে? তো এটা আমি মনে করি যে এটা কখনোই হওয়া উচিত না। এটা আমার জন্য ডিসক্রেডিট। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারো, সেটা আমার জন্য ডিসক্রেডিট। তার মানে কি? তার মানে আমি যে তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা আমাকেই, আমার কোর্সের পড়া আমি তোমাদেরকে পড়াইছি,
আমার কোর্স, আমার লেকচার, আমি পরীক্ষা নিচ্ছি, আমি ভাইবা নিচ্ছি, প্রশ্ন আমি করছি, সবকিছু আমি করছি, আমি প্রশ্ন করছি তোমাদেরকে, তোমরা আমাকেই উত্তর দিতে পারছো না, ঠিক তো? তো এই প্রশ্নগুলো যদি বাইরের একজন টিচার তোমাদের কাছে করে, তার মানে তখন ওনার ধারণা কি হবে? উনি বলবেন যে তোমাদের কোন স্যার এটা পড়াইছে, উনি তো তোমাদের কিছু শিখায় নাই, বলবে কি না? বলো তো, আমি কি ভুল বললাম? ডিয়ার স্টুডেন্টস, আমি কি ভুল বললাম কিনা? না স্যার। তো তোমাদের এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে না? মনে এগুলো এগুলো মনে রাখতে হবে না? বুঝতে হবে না? সো তোমাদের হাতে সুযোগ আছে, আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, সুযোগটা কাজে লাগাও, সুযোগটা কাজে লাগাও। সামনে যে সময়টা আছে সেই সময়টায় কাজে লাগাও। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করো। আজকের কাজ কালকে রেখে দিবা না, বারবার মানা করতেছি, বারবার বলতেছি, আজকের কাজ কালকে রেখে দিবা না, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করো। সামনে যে সময় আপকামিং ডেইজ এর যে সময়টা আছে সেটা কাজে লাগাও। আপকামিং ডেইজ এ আমাদের এই কোর্সটা আমরা শেষ করব, এবং এরপরে আমরা আবার আমাদের ল্যাবের কিছু কাজকর্ম আমরা করব। সো আমাদের সামনে আমাদের অনেকগুলো কাজ আছে, আশা করি তোমরা এই কাজগুলো রেগুলার অবশ্যই এই কাজগুলো করবা। আচ্ছা, অরণির সাথে আমি কথা বলছি। অরণি কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। তোমাদের গত ভাইভাতে, মানে গত সপ্তাহে 30 জন ভাইভা দিছিল, জি স্যার। কিন্তু আমার কাছে খাতা আসছে 36 জনের। জি স্যার, আপনি আমাকে বলেছিলেন যারা দেয়নি তাদেরকে মেনশন করে বলে দিতে, আমি কিন্তু স্যার সবাইকে বলে দিয়েছি স্যার আজকে আপনাদের ওদের ভাইবার নামার কথা স্যার। আর বাকিটা এরপর তো আমি জানি না স্যার, আমি সবাইকে এখন মেনশন করে আজকে বলে দিয়েছি। আজকে যারা এখানে প্রেজেন্ট, আমার তো মনে হয় তারা সবাই ভাইভা দিছে। কিল্টনশীল, পুষ্পা, ফাউজিয়া, নয়ন, সাদিয়া, ইসফাতারা, ফাতেমা, ফারহানা, রুদ্র, রায়হান, সাদিয়া জাহান, জান্নাতুল ফেরদৌস, সানজিদা, সাইমা সবাই ভাইভা দিছে। আজকে এখানে প্রেজেন্ট, ভাইভা দাও না কেউ আছো? কেউ আছো কিনা? কেউ আছো? আমার মনে হয় নাই, সবাই ভাইভা দিছে। সো আমার মনে হয় তোমাদের স্যার আমি যারা দেয়নি তাদেরকে রোল নাম মেনশন করে বলছি স্যার, হুম যে তাদেরকে ভাইবা দেওয়ার কথা, হুম আপনার সাথে কন্ট্যাক্ট করার কথা। হুম আর বাকিটা তো তারাই জানে, যে তাদের তো আমি বলার কাজ বলে দিয়েছি স্যার। বুঝছি। যেমন ফাউজিয়া শারমিন ভাইভা দিছে। ভাইভা দিছে কে কে আমি বলি: সাইফুজ্জামান ইমন, ফাউজিয়া শারমিন, অভিষেক রয়, মোহাম্মদ রায়হান, সাজ্জাদ হোসেন, রুদ্র মজুমদার, সাদিয়া জাহান, নয়ন দেব, তারপরে মাজেদুল হাসান, জয়াদীপা নন্দী, সানজিদা আলম, বিনয় পাল, তুষার আব্দুল্লাহ, উম্মে সালমা পুষ্পা, ইজহারুল ইসলাম, সাদিয়া সুলতানা, আজাদ হোসেন, ফারহানা পারভিন, ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, ইমন শাহ, হাসান আহমেদ, আকিবউদ্দিন নয়ন, সাইমা আক্তার, কিল্টন শীল, হাবিবুল্লাহ, সাইফুদ্দিন খালেদ, ফাহিয়া তাসমিন, ইসফাতারা, সিরাজুল মুস্তফা। এরা ভাইবা দিছে 30 জন, টোটাল ভাইবা দিছে 30 জন। ওকে, সো ইন দ্যাট সেন্স, তাহলে দেখো, আমি এই যে অর্নিকে আমি লাস্ট গত সপ্তাহে ভাইবার দিন বলছিলাম যে আমি যারা ভাইবা দেয় নাই তাদেরকে আরেকটা সুযোগ দিতে চাই। তাহলে দেখো, তারা সেই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারলো না, এবং তাদেরকে আমি আর কোনো সুযোগ দিব না। তারা ভাইবা দেয় নাই, মানে তারা এখানে তিনের মধ্যে তারা আলটিমেটলি কোনো মার্কস পাবেই না। আর যারা জিরো পাইছো, ভাইবা দিছো কিন্তু জিরো পাইছো, তারা একটা গ্রেস আমার কাছ থেকে পাবে, যেহেতু তারা ভাইবা দিছে, প্রেজেন্ট ছিল, তারা একটা গ্রেস পাবে, তারা কখনোই জিরো পাবে না। আমি কি বোঝাতে পারছি? কিন্তু যারা ভাইবা অ্যাটেন্ড করে নাই, এই 6 জন কিন্তু অবশ্যই জিরো পাবে, এবং এই 6 জনকে আমি স্বাভাবিকভাবে এই 6 জনকে আইডেন্টিফাই করে ফেলতে পারবো এই 6 জন কারা। কারণ তারা তাদের খাতাটা অ্যাসাইনমেন্টের কপি, মিড টার্ম অ্যাসাইনমেন্টের কপিটা আমাকে গুগল ক্লাসরুমে জমা দিছে, কিন্তু তারা ভাইবা দেয় নাই। ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে যারা তোমরা আজকে প্রেজেন্ট আছো, তোমাদের অ্যাটেন্ডেন্স শিট আমি দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনক্লুড করি। সাইফুজ্জামান ইমন নাই এখানে, সাজ্জাদ হোসেন নাই, ফাউজিয়া শারমিন আছে, মোহাম্মদ রায়হান আছে, রুদ্র মজুমদার আছে, সাদিয়া জাহান আছে,
নয়ন দেবনাথ আছে, জয়াদীপা আছে, জয়াদীপা নন্দী নাই, সানজিদ আলম আছে, বিনয় পাল আছে, তুষার আব্দুল্লাহ আছে, পুষ্পা আছে, তুষার আব্দুল্লাহ নাই, তুষার আব্দুল্লাহ ভেরি ইরেগুলার। পুষ্পা আছে, ইজহারুল ইসলাম আছে কি? ইজহারুল ইসলাম, সাদিয়া সুলতানা, হ্যাঁ স্যার। সাদিয়া সুলতানা আছে, আজাদ হোসেন নাই, ফারহানা পারভিন আছে, ফাতেমা নাসরিন আছে, মিনাজউদ্দিন নাই, জান্নাতুল ফেরদৌস আছে, তারপরে আকিবউদ্দিন নয়ন কি আছে? আকিবউদ্দিন নয়ন, সায়েমা আক্তার আছে, কিল্টন শীল আছে, হাবিবুর রহমান নাই, হাবিবুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ আছে নাই, সাইফুদ্দিন খালেদ, ফাহিয়া তাসমিন, ফাহিয়া তাসমিন আছে আজকে? ফাহিয়া তাসমিন, ইসফাতারা আছে, সিরাজুল মুস্তফা নাই। 15 জন আজকে প্রেজেন্ট। তো যাই হোক, আমি তারপরও আমার অ্যাটেন্ডেন্স শিটটা অটোমেটিক আমার কাছে আসবে, আমি সেখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি এরপর ফাইনালাইজ করব। ওকে, তো আশা করি তোমরা ক্লাসগুলো রেগুলার করবে এবং আগামী ক্লাসে তোমরা প্রেজেন্ট থাকো আগামী বৃহস্পতিবারে। তো সবাই একটু রেগুলার অ্যাটেন্টিভলি রেগুলার পড়ালেখাগুলো শেষ করো, পড়ালেখাগুলো করো। ওকে, স্যার তো আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ।